এই ঘটনাতে একটা ব্যাপার রয়েছে, যেই জায়গাটা মূলত এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত, সঙ্গত কারণে সেই জায়গাটার নাম আংশিক বিকৃত করা হয়েছে। যিনি ঘটনা দিয়েছেন তিনি অনুরোধ করেছিলেন যেন এই নামটা আংশিক বিকৃত করে বলা হয়। কারণ হচ্ছে এই নামটা যদি প্রকৃতভাবে প্রচারিত হয়, ওখানে আশেপাশে আরো অনেক মানুষ থাকেন, তারা ভয় পেতে পারেন। তাদের সাথে ঘটনা ঘটবে কি ঘটবে না এটা বলা যায় না, কিন্তু তারপরে অহেতুক তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে। এই কারণে আমরা সেই বিষয়টি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। ঘটনাটি এই আসিফ হোসাইন ওনার একজন সিনিয়রের কাছ থেকে শুনেছিলেন। একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ওই সিনিয়র ভাই উনি এই ঘটনাটি শুধু ওনাকে না, উপস্থিত আরো বেশ কয়েকজনকেও বলেছিলেন। মূলত এই আসিফ হোসাইন হঠাৎ করেই উনি বাড়িতে যান, যেহেতু উনি লেখাপড়া করেন নটরডেমে ময়মনসিংহে, ওনার বাড়ি গাজীপুরের মাওনাতে। আসা যাওয়া খুব বেশি সমস্যা না, একটু ছুটি পেলেই চলে আসেন। তো উনি আসার পরে ওনার বাসায় ওই দিন কেউ ছিল না। রাতের বেলা ওনার সাথে একটি ছোটখাটো প্যারানরমাল ঘটনার মতো ঘটে, যে উনি একটা জায়গায় মোবাইল রেখেছিলেন, এসে দেখেন মোবাইলটি পড়ে গেছে। পড়ে যাওয়ার কোনো কারণ ছিল না, বিষয়টা ওনার কাছে অস্বাভাবিক লেগেছিল। তো উনি বিষয়টার পরিবারের কারোর সাথে শেয়ার করেন নাই। পরদিন শনিবার বিকেলে যখন উনি হোস্টেলে ফেরত এসেছেন, তো রাতের বেলা ওনার সাথে ঘটা এই অস্বাভাবিক ঘটনাটি ওনাদের ইউনিটের রুমমেটদের সাথে শেয়ার করেন। ওখানে প্যারানরমাল ব্যাপার নিয়ে কথা হচ্ছে, এগুলো দেখে পাশের রুম থেকে ওনাদের এক সিনিয়র ভাইয়াও এসে ওনাদের সাথে যোগ দেন। এক পর্যায়ে ওনারা এই অলৌকিক খোশ গল্পে মেতে ওঠেন। ওই সময় ওনাদের সেই সিনিয়র ভাইয়ের কাছ থেকে জানতে পান খুবই আশ্চর্য এবং ভয়ানক একটি ঘটনা, যা কিনা এখনো চলমান রয়েছে। তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটির স্থান রংপুর জেলার একটা ইউনিয়নের নাম, সেই গ্রামের নাম, সেখানকার সবকিছু ডিটেলস আসিফ হোসাইন দিয়েছেন আমাদেরকে, কিন্তু বিশেষ একটি কারণে সেই জায়গাটা আমরা বলতে পারছি না জায়গাটার নামটা। তবে যে পুকুরটা, যে পুকুর কেন্দ্রিক যেই ব্যাপারটা রয়েছে, স্থানীয়ভাবে ওটাকে নাকি অনেকেই বাওয়াল্লার পুকুর নামে চেনেন। তো ঘটনার সময়কাল আজ থেকে 18 থেকে 20 বছর আগের, তার মানে 2004-5 সাল এরকম একটা সময় হবে, বা 3-4 সাল। তো যেই গ্রামে ঘটনাটি ঘটে, ওই গ্রামে বসবাস করতেন চাউলের একজন আড়তদার, তার নাম হচ্ছে আব্দুল হাই মোজাম্মেল হক। তো আমরা মোজাম্মেল কাকা বলেই সম্বোধন করব আর কি। তো মোজাম্মেল কাকাদের পরিবার মোটামুটি সচ্ছল ছিল। গ্রামে ওনাদের পাকা বাড়ি, সাথে গোলা ভরা ধান মজুদ থাকতো সব সময়। এই মোজাম্মেল কাকার স্ত্রীর নাম ছিল মনিরা বেগম। এই মোজাম্মেল কাকার ছিল 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম মামুন, ওই সময় তার বয়স ছিল 16 থেকে 18 বছর। উত্তরবঙ্গের স্বনামধন্য এক কওমি মাদ্রাসায় ওই সময় এই মামুন ভাই লেখাপড়া করতেন। ছোট ছেলের নাম মোস্তফা, ওই সময় তার বয়স ছিল 10 থেকে 12 বছর। আর ওনার একটা মাত্র মেয়ের নাম হচ্ছে হুমায়রা। সুখে শান্তিতেই কাটছিল তাদের দিনগুলো। ঘটনা যখন সূত্রপাত হয় তখন ছিল বৈশাখ মাস, আর গ্রামে সাধারণত বৈশাখ মাসে অহরহ কালবৈশাখী ঝড় হয়। তো এরকমই এক কালবৈশাখীর রাত ছিল সেই রাত। সন্ধ্যা থেকে প্রচুর বাতাস বইছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। মাঝরাতের দিকে তা প্রকট আকার ধারণ করে। এই ঝড়ের তাণ্ডব সমগ্র রাত স্থায়ী ছিল। চারিদিকে শো শো শব্দ, একই সাথে শিলাবৃষ্টির ভয়ানক শব্দও হচ্ছিল। পরদিন সকালে দেখা যায় গ্রামের অবস্থা খুবই খারাপ। কালবৈশাখীর আঘাতে গাছপালা সহ টিনের ঘরবাড়িগুলো উপড়ে গেছে। সারা রাতের বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এরই মাঝে মোজাম্মেল কাকার ছোট ছেলে, যার নাম মোস্তফা, সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মা তাকে এই অবস্থায় স্কুলে যেতে ওই দিনের মতো নিষেধ করেন। কিন্তু এই মোস্তফা ছিল স্কুলে খুবই নিয়মিত এবং লেখাপড়ায় খুবই মনোযোগী এবং মেধাবী একটা ছেলে। স্কুল কখনো সে ফাঁকি দিত না, আর স্কুলে তার অ্যাটেন্ডেন্স সবসময় 100% থাকতো, মানে প্রতিদিন সে উপস্থিত হতো। যার কারণে শিক্ষকরাও তাকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন। এখন স্কুলে তো তাকে যেতেই হবে, এটা তার মানে রক্তে মিশে গেছে। যত যাই হোক স্কুলে তাকে যেতেই হবে। সকাল হলে স্কুলে যাওয়া
তাকে কেউ আটকাতে পারবে না। যদিও সেটা স্কুল ছুটির দিন হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্কুল চলবে সে যাবে না এটা হতে পারে না। এই কারণে এক প্রকার মায়ের অবাধ্য হয়ে স্কুলের উদ্দেশ্যে সে রওনা দেয়। তো মোস্তফাদের স্কুল তাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল। প্রতিমধ্যে ছোট্ট একটা পুকুর রয়েছে। এই পুকুরটাকেই অনেকেই বাওয়াল্লার পুকুর বলে অভিহিত করে থাকেন। সেই পুকুরের পেছন দিকটাই ঘন জঙ্গলে আবৃত এবং ওই পুকুরের পাশ বরাবর 10 থেকে 15 মিনিট হাঁটলেই তাদের স্কুল। তো মোস্তফা সচরাচর তার আরো 2 জন বন্ধু সহ তারা মোট 3 জন একসাথে স্কুলে যেত। তবে গত রাতে ভয়ানক ঝড় বৃষ্টি হওয়ায় আর পথঘাট কাদাযুক্ত হওয়ায় তার বাকি 2 বন্ধু সেদিন স্কুলে যায়নি। তো স্কুল শেষে দুপুর বেলা মোস্তফা একাই বাড়ি ফিরছিল। ওই পুকুরটার থেকে খানিক দূরে রাস্তাটা ভয়ানক পিচ্ছিল ছিল। একসময় ভয়ানক পিচ্ছিল কাদায় মোস্তফা পিছলে পড়ে যায়। এতে তার জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায়। মোস্তফা খানিকটা ব্যথাও পেয়েছিল, হাতের কিছু কিছু জায়গায়, পায়ের কিছু কিছু জায়গায় ছুলে গিয়েছিল। তাই সে মনে মনে ভাবে এখন এই অবস্থায় বাসায় গেলে মা আজ আর আস্ত রাখবে না, অনেক বকাবকি করবে। এমনিতেই তো মা স্কুলে যেতে বারণ করেছিল, তারপর আবার তার নিষেধ অমান্য করে বের হওয়ার পর এই ধরনের ঘটনা ঘটলো। এসব চিন্তা করে মোস্তফা হলো পাশেই তো বাওয়াল্লার পুকুর, তো এই পুকুর থেকে হাত পা ধুয়ে বাসায় যাই এই ভেবে সে পুকুরটির দিকে এগোতে থাকে। যথারীতি সে পুকুরে নেমে গা হাত পা সবকিছু ধুয়ে নেয়। ধুয়ে যেই না পেছনে ঘুরতে যাবে ঠিক তখনই মনে হলো হালকা একটা গরম বাতাস যেন তার শরীর স্পর্শ করে মিলিয়ে গেল। মোস্তফা তো চমকে ওঠে, কেননা গত রাত্রে বৃষ্টি হয়, আবহাওয়া বেশ ঠান্ডা ছিল সেই সময়। তো হঠাৎ গরম বাতাস স্বাভাবিক কোনো বিষয় না। তো যাই হোক, মোস্তফা দ্রুত পা চালাতে লাগলো। একসময় সে বাড়িতে পৌঁছেও যায়। বাড়িতে পৌঁছে সে তার মাকে এই ব্যাপারে আসলে কিছু জানায়নি, কেননা একেই তো মায়ের কথা অমান্য করে স্কুলে গিয়েছে, তারপর ভর দুপুরে পুকুরে নেমে এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো। এসব শুনে মা আরো বকাবকি করতে পারেন, এ কথা ভেবে উনি আর বাসায় যে গিয়ে কাউকে কিছু জানায় নাই। তো যাই হোক, এভাবে প্রায় সপ্তাহখানিক পার হয়ে যায়। এর মধ্যে কিন্তু সবকিছু স্বাভাবিকই ছিল। এমনই একদিন সন্ধ্যার পরপর মোজাম্মেল কাকা ওনার বাসায় ফিরছিলেন। বলে রাখা ভালো যে সে সময়টাই তাদের বাড়ির আশেপাশে খুব একটা বসত বাড়ি ছিল না এখন যেমনটা হয়েছে। তো এমনকি সে সময় সেখানে মানুষের বসত ভিটা এখন যেমন হয়েছে এর থেকে অনেক অনেক কম ছিল। আজ থেকে 18-20 বছর আগের কথা আর কি। তো বাড়ির থেকে তিনি যখনটা খানিকটা দূরে, তখন তিনি হঠাৎ তার কাঁধে নরম একটা হাতের স্পর্শ অনুভব করলেন। এতক্ষণ তিনি যখন হাঁটছিলেন তখন তো তার পিছনে কিংবা আশেপাশে কেউ ছিল না। এটা মনে পড়তেই মোজাম্মেল কাকার তো ভয়ে গলা শুকিয়ে যায়। কোনো কিছু না ভেবে তিনি সজোরে বাড়ির দিকে দিলেন ভৌ দৌড়। এক দৌড়ে তিনি বাড়ির উঠোনে এসে হুমড়ি খেয়ে পড়লেন। তার স্ত্রী সন্তানের শব্দ পেয়ে তার কাছে ছুটে আসেন। উল্লেখ্য তিনি তখন মারাত্মক ভয় পেয়েছিলেন, কেননা তিনি স্পষ্ট একটা হাতের ছোঁয়া তার কাঁধে অনুভব করেছিলেন। কিছুটা শান্ত হতে তিনি সব ঘটনা খুলে বলেন পরিবারের সবাইকে। আর বাবার মুখে কথা শুনে মোস্তফা তার সাথে ঘটে যাওয়া সেদিন পুকুরের ঘটনাটির ব্যাপারেও তার পরিবারকে খুলে বলে। কেন সে আগে এই ব্যাপারে কিছু জানায়নি, এজন্য তার মা তার উপর ভীষণ রাগারাগি করেন। আর এর আগে ওনাদের সাথে এমন কোনো ঘটনা কখনোই ঘটেনি, এমনকি তাদের জানা মতে ওই গ্রামেও এমন ঘটনা কখনো ঘটেনি। তো যাই হোক, লোকজনের কাছ থেকে খবর নিয়ে মোজাম্মেল কাকা 2-3 দিন পর একজন পীর সাহেব গোছের একজনকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তার বেশভূষা দেখে পীর সাহেবের মতো মনে হয়, তার কিছু সাগরেদ শিষ্যও আছে। তো উনি ওনাদের বাড়িতে আসেন আর কি, ওই পীর সাহেব গোছের ওই লোকটা সাথে আরো 2 জন সাগরেদকেও নিয়ে এসেছিলেন। সেই পীর সাহেব এসেই ওখানে বিভিন্ন ধরনের রিচুয়াল শুরু করেন। আর ওনার যে সাগরেদ 2 জন আসছিলেন তারা ভালো মতো ওই বাড়িঘর পর্যবেক্ষণ করেন। তারা ওই হাত চালান বা বাটি চালান এই টাইপের কিছু একটা করেছিলেন আর কি। তো এটা করে বাড়ির 3 কোণায় ওনারা 3টা খুঁটি উদ্ধার করেছিলেন। মূলত খুঁটি 3টি তাদের বাড়ির 3 দিকে 3টি গাছের গোড়ার কাছাকাছি মাটির বেশ গভীরে পোতা ছিল। তো ওই পীর গোছের ওই লোকটির খুঁটি সম্পর্কে মোজাম্মেল কাকাকে জিজ্ঞেস করলে
মোজাম্মেল কাকা তো এই বিষয়ে কিছুই বলতে পারেন না। তো তখন পীর সাহেব মনে মনে বিড়বিড় করে কিছু একটা বলতে লাগেন। কিছুক্ষণ পর উনি চমকে ওঠেন এবং বলে, যা ভেবেছি তাই, আপনাদের উপর বান মারা হয়েছে, আর যে বা যারা এই কাজটি করেছে তারাই এই খুঁটি এখানে গেড়ে দিয়েছিল। তো এই কথা ওই পীর সাহেব ওনাদেরকে বলেন। তারপর তিনি ওই শাগরেদদেরকে দিয়ে ওই খুঁটি তিনটি তুলে ফেলেন এবং ওই খুঁটি তিনটি তিনি নিয়ে চলেও যান। যাওয়ার সময় পারিশ্রমিক বাবদ 2000 টাকা এবং সাথে 1 মণ চাল নিয়ে যান। এরপর 4-5 দিন সব ঠিকঠাকই ছিল। তবে এরপরই এক রাতে ঘটে এক ভয়ানক ব্যাপার। ওই যে মনিরা কাকি, তো উনি এবং তার মেয়ে হুমায়রা, ওনারা আবার এক ঘরে ঘুমাতেন, আর মোজাম্মেল কাকা আর তার ছেলে মোস্তফা ঘুমাতেন আর এক ঘরে। রাত আনুমানিক 1টা কি 2টার দিকে বাইরে প্রচন্ড জোরে কিছু পড়ে যাবার শব্দ হয়। তবাস করে একটা শব্দ হয়েছে। প্রকাণ্ড সেই শব্দটা এতটাই জোরালো ছিল যে সেই শব্দে ওনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যেরই ঘুম ভেঙে যায় এবং বাড়িটা থরথর করে কেঁপে ওঠে। পাশের ঘর থেকে মনিরা কাকি আর হুমায়রা আপু ছুটে আসেন তাদের ঘরে। মোজাম্মেল কাকাদের জানালার পেছন দিক থেকে শব্দটা এসেছিল। পরপর 4 বার ধুম ধুম করে এরকম ভয়ানক শব্দ হয়েছিল। তবে কি হচ্ছে ওখানে ওনারা কিন্তু বুঝতে পারছিলেন না। খানিকটা পরে গগন বিদারী এক বিকট চিৎকার হয়। ভয়ের ঘটনা কিন্তু এখনো ঘটা অনেক বাকি। আরো কিছুক্ষণ পরে ভয়ানক এক গায়েবী আওয়াজ শোনা যায় তাদের জানালার ঠিক পেছন থেকে। আর সেই আওয়াজটা পরপর 3 বার একই কণ্ঠে বলে ওঠে, হেই মোজাম্মেল, কারে ডাকছিস? বোকার জাত, আহম্মক কোথাকার, খবরদার এখানে আর কাউকে বলাবি না, মানে ডাকবি না। এই কথা পরপর 3 বার উচ্চারণের পর সেই শব্দটা থেমে যায়। সেদিন বাড়ির প্রত্যেকটা লোক সেই আওয়াজটা শুনেছিল। আর ওনাদের ভাষ্য মতে এই আওয়াজটা এতটাই ভয়ানক ছিল যে অতি সাহসী কোনো ব্যক্তিও যদি এই আওয়াজটা শোনে তাহলে সে নিশ্চিত ভয়ের চোটে জ্ঞান হারাবে। তবে ওনারা কিভাবে স্থির ছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদের এক প্রতিবেশী থাকতেন। ওনারাও নাকি সেই আওয়াজটা শুনেছেন, তবে ভালো মতো বুঝতে পারেন না যে কি বলছেন, তবে সেই আওয়াজটা তারাও শুনেছিলেন এবং ওনারা এই শব্দটা শুনেও অনেক ভয় পেয়েছিলেন। এমনকি এতটাই ভয় পেয়েছিলেন, পরের দিন কাউকে কিছু না বলে 2-3 দিনের জন্য ওনারা বাড়ি ছেড়ে কয়েক গ্রাম পরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিলেন। এই বিষয়ে আর মোজাম্মেল কাকাদের সাথে কোনো কথা বলেন নাই, মানে এতটাই ভয় পেয়েছেন ওই রাতের বেলা। যাই হোক, এরপর যে দিনটা আসে, বাড়ির সকলের তো মাথায় হাত। পীর সাহেব তো বলেছিলেন সব সমস্যা শেষ হয়ে গেছে, তাহলে গতকাল রাতে এটা কি ছিল? সমস্যা তো আরো বেড়ে গেল মনে হচ্ছে। সেদিন বিকেলে মোজাম্মেল কাকা সেই পীর সাহেবের সন্ধানে যান। পীর সাহেবের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে ওই পীর সাহেব ওনার কোনো কথাই শোনেন না। ওনাকে পরদিন আসতে বলেন, কথা মতো পরদিন গেলে আবার কোনো না কোনো কারণ দেখিয়ে আবার কয়েকদিন পরে আসতে বলেন। তো একটা সময় মোজাম্মেল কাকা বুঝতে পারেন ওনার দ্বারা এই কাজ হবে না, এটা পুরো দস্তুর একটা ভণ্ড পীর। জিন ভূত সম্পর্কে তেমন কিছুই জানে না, ভণ্ডামি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়, একটু হাত চালান বাটি চালান দিতে পারে, এইভাবে মানুষের কাছে বিভিন্ন ধরনের উল্টো পাল্টা কথা বলে বিভিন্ন বকশিস নেয়, চাল নেয়, যার কাছ থেকে যেটা নিতে পারে আর কি। মোজাম্মেল কাকা বুঝতে পারেন এই সমস্যার সমাধানের জন্য বড় কোনো আলেমের কাছে ওনাদের যেতে হবে। তো উনি সেরকমই কোনো বড় বুজুর্গ আলেমের সন্ধান করছিলেন। আর তাদের সাথে টুকটাক ভয়ানক ঘটনা কিন্তু চলমান ছিল। প্রতি রাত্রেই ওনাদের টিনের চালে কিছু গড়গড় গড়গড় করে গড়িয়ে পড়ার শব্দ হতো। শব্দটা এমন ছিল যে টিনের চালের উপর বেশ এবড়ো থেবড়ো কোনো একটা ইটের টুকরো যদি গড়িয়ে দেওয়া হয়, বল গড়িয়ে দিলে বল তো মসৃণ গোলাকার, সেটা কিন্তু একরকম ভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে, কিন্তু কোনো একটা ইটের টুকরো, এটা তো এদিক ওদিক কোনা থাকে আর কি, এটা যদি গড়িয়ে দেওয়া যায় শব্দটা কিন্তু বেশি হয়। মনে হচ্ছে এরকম অমসৃণ কোন একটা ইটের টুকরো বা এরকম ভারী কোনো কিছু টিনের চাল থেকে গড়িয়ে দেওয়া হচ্ছে, এবং টিনের চালের উপর থেকে গড়গড় গড়গড় করে গড়াতে গড়াতে প্রথমে ওই চাল থেকে নিচে বারান্দার যে চালটা থাকে ওইখানে পড়ে, তারপর সেখান থেকে আবার গড়াতে গড়াতে উঠোনে পড়ে। উঠোনে পড়ার শব্দটাও পাওয়া যায়, কিন্তু পরের দিন বের হয়ে ওই জিনিসটাকে আর পাওয়া যায় না। আর জানালার পেছন থেকে ফিস ফিস করে গোঙানির এক ধরনের আওয়াজ আসতো।
এই আওয়াজটাও চলতো, আবার ফিস ফিস করে মনে হচ্ছে কেউ কথা বলছে, এরকম আওয়াজ ওনারা শুনতে পেতেন। কয়েকদিন পর মোজাম্মেল কাকার বড় ছেলে মামুন মাদ্রাসা থেকে বাসায় আসেন। তো এই মামুন ভাই কিন্তু ওনাদের বাড়িতে এই যে ঘটনা ঘটছে এই সম্পর্কে কিছুই জানতেন না। ওনার পরিবারের লোকজন এই ব্যাপারে ওনাকে কিছু জানায়নি। তো একদিন সন্ধ্যার কিছুটা আগে মনিরা কাকি ওনাদের এক প্রতিবেশীর বাড়িতে খোঁজ খবর নিতে যান, আর হুমায়রা আপু ওনাদের মামা বাড়ি বেড়াতে গিয়েছিলেন, আর মোস্তফা এবং মোজাম্মেল কাকা বাড়িতে ছিলেন। ওই সময় ছিলেন না আর কি সে সময়, তো অর্থাৎ বাইরে তখন ছিলেন কেবল মামুন ভাই। তো মামুন ভাই ওনাদের উঠোনে বসে মুড়ি খাচ্ছিলেন। এমন সময় তিনি তাদের উঠোনের এক পাশ থেকে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেলেন বলে ওনার কাছে মনে হলো। উল্লেখ্য ওনাদের উঠোন বেশ বড় ছিল, উঠোনের পাশে বেশ বড় বড় আম, কাঁঠাল, শিমুল, তেঁতুল ইত্যাদি নানা গাছগাছালি ছিল। তো মামুন ভাই সেই গুনগুন শব্দে বেশ কিছুটা বিরক্ত হন। তিনি ভাবেন যে একটু পর আজান দেবে, এই সময় গুনগুন করে আবার গান গাইকে। উনি তো মাদ্রাসার স্টুডেন্ট, বিশেষ করে এই আজানের মাগরিবের আজানের সময় এরকম গুনগুন গান গাওয়া শুনে ওনার একটু বিরক্তই লাগে। তো উনি স্বাভাবিকভাবেই সেই শব্দের পিছু পিছু যেতে থাকেন যে গান গাইকে। ঠিক এমন সময় দেখতে পান যে শিমুল গাছটার সাথে হেলান দিয়ে কেউ যেন চুল আঁচড়াচ্ছে বলে ওনার কাছে মনে হচ্ছে। তো ওই জায়গা থেকে গুনগুন আওয়াজ ভেসে আসছে। একটু কাছে যেতেই উনি বুঝতে পারেন এটা হয়তো ওনার চাচাতো বোন, তার নাম হচ্ছে রুমি। তো কেননা ওই মেয়েটাকেও উনি পেছন থেকে দেখতে ওনার চাচাতো বোন রুমির মতোই বোধ করেছিলেন আর কি। তো এই ভেবে উনি ওই মেয়েটাকে উদ্দেশ্যে বলে থাকেন, এই রুমি তুই কি পাগল হয়েছিস নাকি? ভর সন্ধ্যাবেলায় চুল ছেড়ে দিয়ে গুনগুন করে গান গাচ্ছিস আর এই গাছের নিচে বসে আছিস, ভূতে ধরছে ধরে? এই বলে মামুন ভাই তাচ্ছিল্যের সাথে রুমিকে ডাকতে লাগলেন। আর যেই না মামুন ভাই রুমির একদম কাছাকাছি চলে আসেন ডাকতে ডাকতে, তখন এই রুমি পিছনে ফিরে তাকায়। তখনই মামুন ভাই দেখেছিলেন ওনার জীবনের সবচাইতে ভয়ানক এবং এক রোমহর্ষক দৃশ্য, যা হয়তো তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলতে পারবেন না। মামুন ভাই দেখলেন রুমিরূপী অবয়বটার নাক, মুখ এগুলো কিছুই নেই চেহারায়, তবে অবয়বটা রক্তবর্ণের চোখ ছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেক বড় ছিল। আর তার মুখমণ্ডলের যে স্কিনটা, এই স্কিনের ভেতর দিয়ে কালো কুচকুচে রঙের একটা বিশাল বড় জিহবার মতো কিছু একটা বেরিয়ে এসেছে, যা প্রায় 2-3 হাত লম্বা ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে অবয়বটা মূলত এতক্ষণ তার জিহবা আকৃতির যে জিনিসটা, এটাই উল্টো করে মাথার উল্টো দিকে দিয়ে রেখেছে, যেটা পেছন থেকে দেখলে চুলের মতো মনে হয়েছে। ওনাকে দেখে সেই অবয়বটা খিক খিক শব্দ করে ওঠে আর জিহবার উপরে ভর করে শিমুল গাছের চূড়ায় উঠে পড়ে। এই দৃশ্য নিজ চোখে দেখে মামুন ভাইয়ের তো ভয়ে কলিজা শুকিয়ে যায়। উনি যে দোয়া দুরুদ পড়বেন এই সেন্স তখন তার ছিল না। উনি শুধু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছেন আর জ্ঞান হারিয়ে ফেলেছেন। তো সন্ধ্যার পর ওই দিক দিয়ে যাওয়ার সময় একজন লোক মামুন ভাইকে এই শিমুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার চেঁচামেচি করেন, আশেপাশের লোকজন আসে, তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেই রাতে ওনার আর জ্ঞান ফিরেছিল না। মামুন ভাইয়ের জ্ঞান ফিরেছিল পরদিন দুপুরবেলা। জ্ঞান ফিরতেই বাড়ির সবাই ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার কি হয়েছিল। তবে তিনি তখনও মারাত্মক আতঙ্কিত ছিলেন, ভালো করে কথাই বলতে পারছিলেন। তবে স্বাভাবিক হয়েছিলেন আস্তে আস্তে। স্বাভাবিক হওয়ার পর সবিস্তরে সকলকে জানান যে কি হয়েছিল, উনি কি দেখেছিলেন। ওনার কথা শুনে বাড়ির অন্য লোকরাও, তারাও বাড়িতে এতদিন ধরে কি ঘটছে এটাও মামুন ভাইকে জানান। সবকিছু শুনে মামুন ভাই বেশ বিরক্ত স্বরে বলেন, আরে এত কিছু ঘটে গেছে অথচ আমাকে কিছুই তোমরা জানো নাই? আমাদের মাদ্রাসার খতিব সাহেব তো এসব সমস্যার সমাধান করেন, উনি খুব পরহেজগার একজন আলেম, শুনেছি ওনার নাকি অনেক জিন ছাত্রও আছে। তোমরা আমাকে জানাতে পারতা চিঠি লিখে। তো 2004-05 সালে তো এরকম মোবাইল ফোনের এত ব্যাপক ব্যবহার ছিল না আর কি। তো মামুন জানান যে খতিব সাহেবের কাছে বিষয়টা বললে হয়তোবা কোন একটা সমস্যার সমাধান উনি বের করতে পারতেন। তো যাই হোক, মামুন ভাইয়ের কথা মতো সেই দিনই মামুন ভাইকে সাথে নিয়ে মোজাম্মেল কাকা হাজির হন মামুন ভাইয়ের মাদ্রাসায়। খতিব সাহেব সেই মাদ্রাসায় থাকতেন। ওনার সন্তান সন্ততি কিংবা পরিবার পরিজন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় নাই। তো ওনারা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন, তারপর একজন লোক এসে ওনাদের খতিব সাহেবের সাথে দেখা করার জন্য নিয়ে যান। খতিব সাহেবের কাছে গিয়ে ওনারা দেখলেন খতিব সাহেব দুটো কবুতরকে কোলে নিয়ে খুব আদর করছেন এবং ওদেরকে হাতে খাবার নিয়ে খাবার খাওয়াচ্ছেন।
লিসেনার্স এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কবুতরের কথাটা। তো মোজাম্মেল কাকা আর মামুন ভাই যখন ওনাকে দেখলেন, তো উনি তাদেরকে বসতে বলেন এবং সব ঘটনা সবিস্তারে শুনলেন। শুনে ইমাম সাহেব ওনাদের কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে বলে ওনার কক্ষে চলে গেলেন, কক্ষের দরজা বন্ধ করে দিলেন। 10-15 মিনিট পর দরজা খুলে ওনাদের ওই ঘরের মধ্যে আবার ঢুকতে বলেন। এরপর মোজাম্মেল কাকাকে উদ্দেশ্য করে খানিকটা মুচকি হাসি দিয়ে বলেন যে, আপনার দাদার নাম কি গফুর আলী? খতিব সাহেবের মুখে এই কথা শুনে মোজাম্মেল কাকা তো অবাক, আরে ওনার দাদার নাম খতিব সাহেব জানলেন কিভাবে? এরপর খতিব সাহেব বলতে লাগলেন একটা ব্যাপার, সেটা হলো খতিব সাহেব বলেন, দেখেন আপনার দাদা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। আর আপনার দাদা জনাব মোহাম্মদ গফুর আলী কাজী সাহেব ছিলেন খুবই সৎ আর মহৎ ব্যক্তিত্ব। সেই সাথে তিনি আধ্যাত্মিক অনেক কিছু জানতেন যা আমাদের সাধারণ মানুষের ধারণার বাইরে। তিনি মানুষের বিয়ে পড়ানোর পাশাপাশি জিনদেরও বিয়ে পড়াতে পারতেন। আল্লাহ ওনাকে এই বিশেষ গুণটা দিয়েছিলেন, এই আধ্যাত্মিক জ্ঞানটা উনি অর্জন করতে পেরেছিলেন। মানুষের বিয়ে আর জিনদের বিয়ের নিয়ম কানুনের বেশ কিছু পার্থক্য রয়েছে, তবে আপনার দাদা এই ধরনের অনেক কিছুই জানতেন বিধায় তিনি এই ধরনের বিয়ের দাওয়াত পেতেন। আর এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে যদি জিনেরা বিয়ে পড়াতে পারত, জিনদেরও নাকি তাদের সমাজে খ্যাতি বাড়ত বা সুনাম বাড়ত। এই জন্যই জিনেরা বিভিন্ন সময় তাকে দাওয়াত করে নিয়ে যেতেন। ঠিক সেরকমই একবার এক জিন পরিবার থেকে বিয়ে পড়ানোর দাওয়াত আসে। আর যেই পরিবার থেকে দাওয়াত আসে তাদের গোষ্ঠীর এক দল জিনেরা আপনাদের গ্রামেরই ওই বাওয়েল্লার পুকুর নামে যে পুকুর আছে তার পেছনে যে জঙ্গল আছে এই জঙ্গলে থাকতো। তবে তারা কোনোদিনও কোনো মানুষকে দেখা দেয়নি, ক্ষতি করা তো দূরের কথা। তো সেই জিনেরা আপনার দাদার কাছে আসেন বিয়ে পড়ানোর প্রস্তাব নিয়ে এবং দাওয়াত নিয়ে। তাদেরকে মূলত কনে পক্ষের জিনেরা পাঠিয়েছিল আপনার দাদাকে দাওয়াত করে নিয়ে যেতে। আপনার দাদাও স্বাভাবিকভাবে খুশি মনে বিয়ে পড়াতে যান, তবে কোনো শুরুর দিকে কোনো সমস্যা হয়নি। কিন্তু বিয়ে পড়াতে তাদের এলাকায় যাওয়ার পরেই একটা বিপত্তি বাধে। একথা বলে খতিব সাহেব খানিকটা থামেন এবং আবার বলতে লাগেন, এই যে গফুর আলী এমনিতেই দুর্বল প্রকৃতির জিন কিংবা মানুষের সাথে যাদের তুলনামূলক বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হয়েছে জিনদের, এমন জিনদের বিয়ে পড়াতেন। তবে এইবার গফুর আলী কাজী সাহেব যাদের বিয়ে পড়াতে গিয়েছেন তারা ছিল মারিদ সম্প্রদায়ের জিন। আর মারিদ জিনেরা স্বভাবতই খুব ক্ষিপ্র স্বভাবের, দাম্ভিক এবং বেশ বদমেজাজি প্রকৃতির। সব জিনেরাই কম বেশি ক্ষিপ্র স্বভাবের হয়ে থাকে, তবে মারিদ জিনের একটু বেশি বদমেজাজি এবং দাম্ভিকতা তাদের মধ্যে দেখা যায়। তবে কনে পক্ষেও যারা ছিল এরাও স্বাভাবিক জিনদের পর্যায়ে ছিল, কিন্তু ছেলে পক্ষ যারা ওরা ছিল এই মারিদ সম্প্রদায়ের জিন। তো বর পক্ষের মারিদ জিনেরা যখন জানতে পারেন যে তাদের বিয়ে পড়াতে এসেছেন একজন ইনসান এবং একজন ইনসানকে কনে পক্ষে নিয়ে এসেছেন, এটা দেখে তারা হাসি বিদ্রুপ করে ওই কনে পক্ষদেরকে এবং বলে যে, যাও এই ইনসানকে তাদের জমিনে রেখে আসো, আমাদের সম্প্রদায়ের বিয়ে আমাদের লোকেরাই করবে। এখন কনে পক্ষের জিনেরা তো তাদের শর্তে নারাজ। ওরা বলেন, না না, আমরা এনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তিনি আমাদের মেহমান, আর মেহমানদের তো অমর্যাদা করা যায় না। উনি আমাদের সম্প্রদায়ের অনেককেই বিয়ের কাজগুলো সম্পন্ন করেছেন, অনেকের বিয়ে, তো যেহেতু ওনাকে দাওয়াত করে আমরা নিয়ে এসেছি সুতরাং ওনাকে দিয়েই বিয়ে পড়াতে হবে। তো বর পক্ষ গফুর আলীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে ওঠেন যে, না না না, আমরা একে দিয়ে বিয়ে পড়াবো না। এখন ব্যাপারটা হয়েছে কি যে সাধারণত জিনদের যে গোত্র, একই গোত্রের সাথে মানে সেম গোত্রের বিয়ের ব্যাপারগুলোই বেশি ঘটে, ব্যতিক্রম হয়। তো যেই ছেলে এবং মেয়ের বিয়েটা ওখানে হওয়ার জন্য আয়োজন করেছিল আর কি, মূলত এটা একটু ডিফারেন্ট প্রকৃতির ছিল যেহেতু গোত্র আলাদা। তো যখন বিয়েতে এই ধরনের একটা কথাবার্তা হচ্ছিল তখন ওই যে বর যে জিনটা, মারিদ যেই জিনটা, সে আবার তার বাবা বা অন্যান্যদেরকে বোঝানোর চেষ্টা করছিল, আর একজন ইনসান আসছে, পরাক না বিয়ে, সমস্যা কি, এটা তো আর হারাম হয়ে যাবে না বিয়ে। তো অন্যরা আবার বলছে, এই তুমি চুপ থাকো, তুমি বোঝো বেশি, আমাদের একটা সম্মান আছে না।
তো বর যিনি, উনি কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে বেশ বুঝিয়ে অনেকটা ঠান্ডা করে ফেলেছিলেন, আর কনে পক্ষ থেকেও তাদেরকে বেশ বুঝিয়ে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। তারাও রাজি হন, কিন্তু সমস্যা হলো কি, তাদের মধ্যে কেউ কেউ ওই হাসি তামাশা বা বিদ্রুপ করা থামান নাই ওই গফুর আলীকে নিয়ে। তো অনেকক্ষণ ধরে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা শুনতে শুনতে একটা পর্যায়ে গফুর আলীর আত্মসম্মানে খুব ভালো মতোই লাগে, এতক্ষণ চুপ ছিলেন। আর এখানেই গফুর আলী করে বসেন এক চরম মাত্রার এক ভুল। তিনি কিছুটা দম্ভের সহিত ওই বর পক্ষের মারিদ জিনদেরকে উদ্দেশ্য করে বলেন, বেশ, বিয়ে যদি করাবেন না তো চলে যান, দেখি আমার থেকে কে ভালো আপনাদের বিয়ে পড়াইতে পারে। হঠাৎ করে এই ধরনের কথা একজন মানুষের মুখ থেকে শুনে এমনিতেই তো তারা মানে বিয়ে পড়াতে রাজি ছিলেন না তাকে দিয়ে, যখন গফুর আলী দাদা এই ধরনের একটা কথা বলে ওঠেন, তখন এই মারিদ জিনদের কাছে তাদের আত্মসম্মানে খুব লাগে। এই সময় মারিদ জিনেরা যায় খেপে, আর এখানেই বাধে বিপত্তি। শেষমেশ বর পক্ষ বলে এই বিয়ে আর হবে না, এই কথা বলে ওখান থেকে তারা চলে যায় এবং যাওয়ার আগে সব দোষ দিয়ে যায় এই গফুর আলীর উপরে। তবে এই যে কনে পক্ষ, সেই সময় কিন্তু গফুর আলী দাদার কোনো ক্ষতি তো করেইনি, বরং ভালো মতো আপ্যায়ন করে খাবার খাইয়ে ওনাকে ভালো মতো বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে পৌঁছানোর পর সবকিছু ঠিকঠাক ছিল। তো জিনদের দেশে গিয়ে দাদার সাথে যা হয়েছিল তার সবকিছুই উনি গোপন করেছেন বা কাউকে উনি জানানোর প্রয়োজন মনে করেন নাই। ওই রাত্রে ঘুমের মধ্যে ওই জিন কন্যার বাবা গফুর আলী দাদার স্বপ্নে আসেন। এসে গম্ভীর কণ্ঠে একটা কথাই বলেন, আপনাকে আমরা সহজ সরল ভালো মানুষ ভাবতাম বলেই বিয়ে পড়াতে দাওয়াত দিয়েছিলাম। আপনার ওই কথার জন্য আমার মেয়ের বিয়ে ভেঙেছে। আমার মেয়ে এত পরিমাণ কান্নাকাটি করছে যে এই দৃশ্য আমি দেখতে পারছি না। কানতে কানতে আমার মেয়ের প্রাণ চলে যাওয়ার জোগাড় হয়েছে। কারণ বিয়ের যে ব্যাপারটা, যে সময়টা জিনদের থাকে, এইটা যদি সময়টা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের মনুষ্য সমাজে যেরকম অনেক কথা শুনতে হয়, তেমন জিনদের বেলায়ও কথা শুনতে হয় আমাদের সমাজে। আপনি ওই সময় কেন কথা বললেন? আমরা তো সবকিছু গুছিয়ে এনেছিলাম। আপনার কোনো অপমানজনক কথা তো আমরা সহ্য করতে পারি নাই বলেই খুব কৌশলে বিষয়টা আমরা চেষ্টা করছিলাম যেন সমাধান হয়। আপনি হুট করে দাম্ভিকতার সাথে কথা বলার কারণেই এই বিয়েটা ভেঙে গেল। আমার মেয়ে কাঁদতে কাঁদতে তার প্রাণ ওষ্ঠাগত। আমি আমার কন্যার এই কষ্ট দেখতে পারছি না। আপনি দেখবেন যে আপনার এবং আপনার পরিবারের আমি কি হাল করি। আপনার কাছে এরকম দাম্ভিক কথা আমরা কেউ আশা করি নাই। তো এই কথা বলার সাথে সাথে গফুর আলীর নাকি ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে তো ভীত হয়ে পড়েন, তবে খানিক পরেই ভাবেন, আরে এরা কি আবার আমার ক্ষতি করবে? আমি যে বিদ্যা জানি তাতে 7 পুরুষকে আটকে রেখে নাকানি চুবানি খাওয়াতে পারবো। এই চিন্তা করে আবার ঘুমিয়ে পড়েন। তবে পরদিন সকালেই ওনাকে সাক্ষী হতে হয় এক মর্মান্তিক ঘটনার। গফুর সাহেবের বড় ছেলে, তার মানে এই যে যিনি এসেছিলেন তার জ্যাঠা, তার নাম ছিল সাফায়াত, পরের দিন বন্ধুদের সাথে গোসল করতে ওই বাওয়াইল্লার পুকুরে নেমেছিলেন। তবে সব ছেলেরা উঠলেও এই সাফায়াত আর ওঠে না। সকলে মিলে অনেকে তন্ন তন্ন করে সমগ্র পুকুর খুঁজে একদম সাফ করে ফেললেও সাফায়াতের সন্ধান আর পাওয়া যায় না। তবে সেদিন সন্ধ্যাবেলা পুকুরে ওনার লাশ ভেসে ওঠে। বড় ছেলের এই করুণ মৃত্যু দেখে গফুর আলীর স্ত্রী, মানে এই মোজাম্মেল কাকার দাদি, তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন। গফুর আলীও বুঝতে পারেন এটা কার কাজ হতে পারে। ছেলেকে দাফন করে পরদিন গভীর রাতে তিনি হাজির হন ওই পুকুর পাড়ের জঙ্গলটিতে, যেখানে জিনদের একটা দল থাকতো। এই দলরাই কিন্তু দাওয়াত করেছিল তার সর্দারের পক্ষ থেকে। তিনি তার সাথে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, আর ওনাকে জঙ্গলে প্রবেশ করতে দেখে জঙ্গল থেকে বিকট শব্দে কান্নাকাটির আওয়াজ ভেসে আসে। মূলত গফুর আলীকে দেখে ওই জঙ্গলে থাকা জিনেরা বুঝতে পেরেছিল আজকে তাদের সাথে ভয়ানক একটি ঘটনা ঘটবে। গফুর আলী যে ক্ষেপে আছে তাতে তাদের নাম নিশানা এখন ধূলিসাৎ করে দিবে। ওনাকে দেখেই অসত্য গাছ থেকে দুটো অবয়ব নেমে এসে ওনার পায়ের কাছে এসে বসে পড়ে এবং কাকুতি মিনতি করতে থাকে।
সেই দুটি অবয়ব কান্নাকাটির সাথে বলতে থাকে, মাফ করেন হুজুর, ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের দুজনকে মেরে ফেলবেন না, আমাদের দুজনকে এই কাজ করতে বাধ্য করা হয়েছে। তখন গফুর আলী ধমকে সহিত বললেন, কারা তোরা, কেন এই কাজটি করলি, আমার এই নিষ্পাপ আদরের ছেলেটার জীবনটা কেন কেড়ে নিলি, কি দোষ করেছিল সে কি তোদেরকে কোনো আঘাত করেছিল? তারপর জিনেরা বলতে থাকে, এই কাজ করতে কে বলেছে আমরা জানি না, আমরা হচ্ছি আমাদের গোত্রের হুকুম তামিল করা সৈন্য মাত্র, আর আমাদের উপর বিভিন্ন পরোয়ানা আরোপ করা হয়, যেমন কারো ক্ষতি করা, কাউকে ভয় দেখানো বা কাউকে হত্যা করা। আমাদের যেই পরোয়ানা আরোপ করা হয় সেই পরোয়ানা অনুযায়ী কাজ করতে হয়। তার কি অপরাধ ছিল কি ছিল না, তার সাথে কার কি শত্রুতা রয়েছে কি নাই, এই বিষয়ে আমরা দেখি না, আমরা শুধু পরোয়ানা তামিল করি। তা না হলে আমাদের সর্দারেরা আমাদেরকে খুব কঠিন শাস্তি দেন। এভাবেই আপনাদের পরিবারের এই সাফায়েত ছেলেটার মৃত্যু পরোয়ানা আমাদের কাছে আসে এবং বলা হয় এই ছেলেকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে হবে, তাই বাধ্য হয়ে আপনার ছেলেকে ডুবিয়ে মারি। আমরা আপনার ক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানতাম, কিন্তু আমাদের এ ব্যাপারে কিছুই করার নাই, আমাদের পরোয়ানা মানতেই হয়, কারণ আমরা আমাদের নেতার আনুগত্য করি, জীবন চলে গেলেও আমরা আমাদের আনুগত্য থেকে পিছপা হতে পারি না। এই বলে জিনেরা ওনার সামনে লুটিয়ে পড়ে। জিনদের এত কাকতি মিনতি দেখে গফুর আলীর মনটা কিছুটা গলে যায়। তিনি বলেন, বেশ যা, তোদেরকে হত্যা করব না, যদিও আমি হত্যা করার নিয়েতেই এখানে আসছিলাম, তবে তোরা আমার আদরের ছেলেটাকে মারলি, ওর তো দোষ ছিল না, এর শাস্তি যদি আমি কিছুটা না দেই তাহলে কিন্তু পরকালেও তোদেরকে শাস্তি পেতে হবে, এই জন্য কিছুটা শাস্তি আমি দেব আর তোদেরকে মাফ করে দিব। আপাতত তোদেরকে আমি এই পুকুরে আটক রাখবো, তবে তোদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে খুঁজে বের করে এক এক করে আমি শাস্তি দেব, আর তোদের শাস্তি হবে এই পুকুর দ্বারা বন্দী থাকবি, এটাই তোদের শাস্তি। এই বলে এই গফুর দাদা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে ওই জিনদেরকে ওই পুকুরের অতল গভীরে বন্দী করে রাখেন। তবে এইখানে একটা ব্যাপার ছিল, ওনার পরবর্তী 3 প্রজন্মের কারো শরীরের এক ফোঁটা রক্ত যদি ওই পুকুরের পানিতে মেশে তাহলে সেই জিনেরা বন্দী দশা থেকে মুক্তি পাবে। আর কিছুদিন আগে এই মোজাম্মেল কাকার ছেলে মোস্তফা ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পিছলে পড়ে যায়। পরবর্তীতে সে যখন হাত পা ধুয়েছিল ওই হাত পা তো ছুলে গিয়েছিল, সেখান থেকে কিছুটা রক্ত বের হয়েছিল। এই হালকা একটু রক্ত ওই পুকুরের পানিতে মিশে যাওয়ার কারণেই ওই বন্দী জিনেরা মুক্তি পেয়ে গিয়েছিল। তো এত বছর বন্দী থাকা অবস্থায় তারা খুবই ক্ষিপ্ত ছিল এই পরিবারের উপর। মুক্তি পেয়েই তারা এই ছেলের উপর আসর করতে চেয়েছিল, তবে আসলে ওই সময় তারা অনেক দুর্বল ছিল দীর্ঘদিন বন্দী থাকার কারণে, তাই আসর করতে পারেনি। আর বন্দী দশা থেকে মুক্তি পেলেও টুকটাক ভয় দেখানো বাদে ওরা তেমন কোনো ক্ষতি করতে পারছিল না, কেননা এই মোজাম্মেল কাকার যিনি দাদা এই বাড়িটা বন্ধ করে বাড়িটাকে আরো সুরক্ষিত করে বাড়ির 3 কোণে 3টি খুঁটি গেড়ে দিয়েছিলেন। আর এই সমস্যা সমাধানের জন্য এই মোজাম্মেল কাকা যাকে ডেকেছিলেন, মানে সেই ভণ্ড পীর যার কোনো জ্ঞানই নাই, তিনি অজ্ঞতাবশত এই 3টা খুঁটি তুলে ফেলেন এবং নিজেদের সাথে করে নিয়ে যান। তো যার কারণে এই জিনেরা ওই বাড়ির আঙিনায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। এই সমস্ত কথাগুলো বলে খতিব সাহেব একটু থামলেন। খতিব সাহেবের মুখে এত সব অজানা রহস্যের কথা এতক্ষণ এই যে মামুন ভাই এবং মোজাম্মেল কাকা মন্ত্রমুগ্ধের মতো শুনে অবাক হচ্ছিলেন। শেষ দিকে বিনয়ের সাথে খতিব সাহেবকে জিজ্ঞেস করলেন, এত সব কথা আপনি কিভাবে জানলেন হুজুর? আর আমার ছেলে মোস্তফা পুকুরের পাড়ে গিয়েছিল, কোথায় বা কে বললো আপনাকে? খতিব সাহেব কিছুটা মুচকি হেসে জবাব দেন যে, আপনার প্রথমবার আমার কক্ষে প্রবেশ করে আমার কোলে কবুতর দেখেছিলেন, মনে আছে? প্রতি উত্তরে মোজাম্মেল কাকা হাসিচক জবাব দিলে খতিব সাহেব বললেন, ও হচ্ছে আমার জিন ছাত্র। আর কিছুটা আগে আপনাদের যখন বাইরে যেতে বলি তখন আমি ওকে আপনাদের ব্যাপারে খবর আনতে পাঠিয়েছিলাম। ও হচ্ছে জিনদের সমাজে গোয়েন্দা জিন, ওরা বংশ পরম্পরায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের গোত্রের, এবং এই সমস্ত কাজে এরা খুবই পারদর্শী হয় এবং বংশ পরম্পরায় এই কঠিন কাজটি ওরা পালন করে। এদেরকে মুখবীর জিন বলা হয়। মূলত ওর পূর্বপুরুষরাও তাদের গোত্রের মুখবীর জিন ছিল। অনেক কঠিন কঠিন কাজ, কঠিন কঠিন তথ্য ওদেরকে নিয়ে আসতে হয় এবং অনেক কঠিন কঠিন জায়গায় যেতে হয়। একবার ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত, কিন্তু তারপরও বংশ পরম্পরায় ওরা মৃত্যু ঝুঁকি নিয়ে
এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। মূলত এই ছেলেটাকেই আমি পাঠিয়েছিলাম, আর ওই এই তথ্যগুলো এনে আমাকে দিয়েছে। তো এটা শুনে ওনারা দুজনেই বেশ অবাক হন। একই সাথে খতিব সাহেবের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারেন। সব শুনে বিচলিত অবস্থায় খতিব সাহেবকে পুনরায় জিজ্ঞেস করেন, এখন এই জিনদের অত্যাচার থেকে কিভাবে মুক্তি পাবো হুজুর? খতিব সাহেব বলে উঠলেন, ভয় নেই, আপনার নিশ্চিন্তে বাসায় যান। ওরা এমনিতে দুর্বল প্রকৃতির জিন, তারপর আবার এত বছর বন্দি দশায় থাকায় আরো দুর্বল হয়ে পড়েছে। আমার দুজন জিন ছাত্র পাঠিয়ে দিয়েছি আপনাদের বাড়িতে, ওরা সেই জিনদেরকে তাড়িয়ে দেবে, তারা আপনাদের আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এরপর মোজাম্মেল কাকার মামুন ভাই বাসায় ফেরত আসেন। তারপর প্রায় 6 মাস তাদের সাথে বিন্দু মাত্র কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, 6 মাস। কেননা 6 মাস পর থেকে তাদের সাথে শুরু হয় নতুন ধরনের সব সমস্যা, আর ঘটতে শুরু করে রক্ত হিম করা কিছু ভয়ানক ঘটনা। যা শুরুটা তখন হয়েছিল, তবে শেষটা এখনো হয়নি। কি ছিল শেষ? আদৌ কি শেষ হয়েছিল? চলুন শুনি শেষ অংশটা কেমন ছিল। এরপর 6 মাস কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি তো তারা হন নাই। একদিন মাগরিবের আজানের পর তাদের এলাকার একটা ছেলে, তার নাম হচ্ছে রাব্বি, তো এই রাব্বি ওনাদের বাড়ির সামনে এসে মোজাম্মেল কাকাকে ডাকাডাকি শুরু করেন। তো মোজাম্মেল কাকা তখন বাড়িতেই ছিলেন। তো উনি ডাকাডাকির শব্দে বাইরে বের হয়ে দেখেন যে রাব্বি এসেছে। রাব্বিকে উনি চেনেন। তো ডাকার কারণ জিজ্ঞেস করে রাব্বি জানায় যে মোজাম্মেল কাকার বড় বোন নাকি এসেছেন, আর উনি সাথে করে অনেক পুটলি পুটলা নিয়ে এসেছেন। তাই উনি এই রাব্বিকে পথে দেখে বলেছেন যেন মোজাম্মেল কাকাকে বাড়িতে গিয়ে খবর দেন, আর কাকাদের বাড়িতে এসে বাড়ি থেকে কেউ এসে যেন ওনাকে এগিয়ে নিয়ে যান। তো এই কথা শুনে মোজাম্মেল কাকা মামুন ভাইকে বলেন যে যাও তো বাবা, তোমার ফুফুকে এগিয়ে নিয়ে আসো। তো এই রাব্বিকে অনুরোধ করেন যেন পুটলিগুলো নিয়ে আসতে, সেও সাহায্য করে। তবে রাব্বি বলেন যে না না, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না, মানে সে যেতে অস্বীকৃতি জানায়। তো এই জন্য মোজাম্মেল কাকা মামুন ভাইয়ের সাথে যেতে চান ওনার বোনকে এগিয়ে আনতে। তবে মামুন ভাই কাকাকে বলেন, আব্বু তোমায় যেতে হবে না, আমি একাই পারবো। এই বলে হাতে একটা 3 ব্যাটারির লাইট নিয়ে একাই ফুফুকে এগিয়ে আনার জন্য রওনা দেন। প্রতিমধ্যে রাত নেমে এসেছে, আর এমন সময় হাঁটতে হাঁটতে একটা সময় ওনাকে ওনার ফুফু ডেকে ওঠে, এই মামুন মামুন, আমি এদিকে এদিকে। তো মামুন ভাই চারদিকে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পান রাস্তার পাশে সেই বাওয়াল্লার পুকুরের ধারের বড় আম গাছটার নিচে বোরকা পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আছেন। তো স্বাভাবিকভাবে মামুন বুঝতে পারেন যে এটা হয়তো ওনার ফুপু, কেননা একটু আগেই তো উনি ডাকার শব্দ পেলেন। তো উনি ওনার ফুপুকে সালাম দেন, সাথে ভালো মন্দ জিজ্ঞেস করেন, আর ওনার সাথে পুটলি জাতীয় কোনো জিনিস দেখতে না পেয়ে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনার সাথে না অনেক পুটলি পুটলা ছিল, সেগুলো কই? এই কথার কোনো জবাব ওনার ফুপু দিচ্ছেন না, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তো মামুন ভাই ভাবেন ওনার আসতে দেরি হয়েছে বলে ফুপু হয়তো খানিকটা রাগ করেছেন ওনার উপর। তো উনি আহ্লাদের সহিত ফুপুর হাত ধরে ওনাকে আসতে বলেন, আর যখনই ওনার হাত ধরে টান দিয়েছেন, টান দিতেই দেখেন যে ফুপুর ওই হাতটা খুলে এই মামুন ভাইয়ের হাতে চলে এসেছে। উনি তো ভীষণ ভয় পেয়ে টর্চের আলোটা ওই হাতটার দিকে ধরেছেন। তো উনি লক্ষ্য করেন উনি যেটাকে হাত ভেবে টান দিয়েছেন সেটি আসলে মোটা অজগর সাপের শরীরের একটা অংশ। এই দেখে মামুন ভাই আর ওই অবয়বটার দিকে তাকানোরই সাহস পেলেন না। উনি পিছনে ফেলে দৌড় দিতে যাবেন, এমন সময় সেই অশরীরীটা এক হাত বাড়িয়ে মামুন ভাইয়ের গলা চেপে ধরে, আর মুহূর্তের মধ্যে শূন্যে তুলে মারে 3 বার আছাড়। এর মধ্যেই তিনি বিকট শব্দে চিৎকার করেছিলেন। সৌভাগ্যক্রমে সেখান থেকে খানিকটা দূরে দুজন লোক হেঁটে যাচ্ছিলেন। সন্ধ্যার পরপরই তো লোকজনের আসা যাওয়ার সময় ছিল। তো ওনারা মামুন ভাইয়ের চিৎকার শুনে সেদিকটাই এগিয়ে আসেন এবং এসে ওনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধরাধরি করে ওনার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে এসে তো অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার সাথে সাথে সব ঘটনা খুলে বলেন পরিবারের সবাইকে। সব শুনে বাসার সবাই ওনাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরদিন ডাক্তার আনা হয়। ডাক্তার এসে জানায় ওনার শরীরের বেশ কয়েকটি জয়েন্টে, মানে হাড়ের কিছু জয়েন্টে বেশ আঘাত পেয়েছেন, কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে, প্লাস্টার করতে হবে, 4-5 মাস সময় লাগবে তার পুরোপুরি সুস্থ হতে। তো ওই দিনই মোজাম্মেল কাকা রাগে ফুঁসতে ফুঁসতে এই রাব্বিদের বাড়িতে গিয়ে হাজির হন। কেননা রাব্বি কিন্তু বলেছিল যে ওইদিকে তার ফুপু এসেছে। তো রাব্বি নিশ্চয়ই চক্রান্ত করে ওকে ডেকে নিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। তো রাব্বিদের বাড়িতে যেতে মোজাম্মেল কাকা পেলেন অবাক করার মতো একটা তথ্য। এই রাব্বি গত 3 দিন যাবত পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
সে 3 দিন বাড়ির বাইরে তো দূরের কথা, নিজ রুমের বাইরেও সহজে বের হতে পারেন না। তাহলে ওই দিন ওনাদের বাড়িতে কে এসেছিল, কেই বা ছিল সেই বোরকা পরিহিত অবয়বটা? মনে নানান প্রশ্ন নিয়ে সেদিনই তিনি খতিব সাহেবের সাথে দেখা করতে মামুন ভাইদের মাদ্রাসায় যান। তবে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন খতিব সাহেব নাকি ওমরা হজে গিয়েছেন। হতাশ হয়ে মোজাম্মেল কাকা বাড়িতে ফেরত আসেন, আর বাড়ির সবাইকে আগামী কিছুদিন সাবধান হয়ে থাকতে বলেন। এর 2 দিন পরে দুপুরবেলা হুমায়রা আপু গোসল করে এসে চুল ছাড়া অবস্থায় রোজে বসে রান্নার জন্য শাক বেছে রাখছিলেন। এমন সময় মনে হলো কে যেন তার চুলে হাত দিয়েছে। তো স্বাভাবিকভাবে হুমায়রা আপু ভাবেন যে ওনার মা হয়তো এসেছেন। তো উনি পেছনে না ফিরে ওনার মায়ের উদ্দেশ্যে বলতে লাগলেন, আম্মা ভালো করে চুলগুলো একটু আঁচড়ে দাও তো, আমি শাকগুলো বেছে রাখছি। তবে কিছু সময় পর হুমায়রা আপুর মনে পড়ে, আরে ওনার আম্মা তো কিছুক্ষণ আগেই ওষুধের দোকানে মামুন ভাইয়ের জন্য ওষুধ আনতে গেছেন, সেখান থেকে ফিরতে কম করে হলেও তো 1 ঘন্টা সময় লাগবে। তাহলে ওনার চুল আঁচড়ে দিচ্ছে কে? এইটা মনে পড়তেই হুমায়রা আপু পেছনে ফিরতে যাবেন, এমন সময় এই অবয়বটা এই হুমায়রা আপু চুল ধরে টেনে ওনাকে বাড়ির বাইরে নিয়ে যেতে লাগলেন। উনি তো শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে সেই অশরীরের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। তবে সে চেষ্টা বৃথা, কেন তাকে তো অদৃশ্য কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। ঘর থেকে মামুন ভাই বোনের চিৎকার শুনে চমকে ওঠেন। দিন দুপুরে এই ধরনের ঘটনা ঘটছে। তিনি তো শয্যাশায়ী অবস্থায় ছিলেন, ওনার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। তো ওনার পক্ষে বিছানা থেকে ওঠা ওই অবস্থায় সম্ভব ছিল না। তবুও তিনি চিৎকার করে আশেপাশের লোকদেরকে ডাকতে লাগলেন। তো সেই সময় মোজাম্মেল কাকা মামুন ভাইয়ের মাদ্রাসার 2 জন বন্ধু সহ বাড়ির দিকে আসছিলেন। তো মামুন ভাইয়ের ওই 2 বন্ধু মূলত মামুন ভাইকে দেখতেই এত দূর থেকে এসেছিলেন। বাড়ির আঙিনায় প্রবেশ করতেই মেয়ের এমন চিৎকার শুনে কাকা সেই চিৎকারের পিছু পিছু গিয়ে দেখলেন বাড়ির পেছনের ওয়াশরুমের পেছনের দিকটায় হুমায়রা আপু একটা শেয়ালের মতো কিছু একটা সাথে ধস্তাধস্তি করছে। মনে হচ্ছে শেয়ালটা তাকে টেনে নিয়ে যাচ্ছে কামড়ে। তো কাকা তো ওনার সাথে থাকা মামুন ভাই 2 জন বন্ধু এদেরকে নিয়ে লাঠি সোটা নিয়ে ওই শেয়ালের কাছে যান এবং শেয়ালকে পেটাতে থাকেন। মানে পেটাতে গেছেন আর কি। ওখানে তখন যে কয়েকজন উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ওই শেয়ালটাকে দেখেছিলেন। এর মধ্যে কি হয়েছে, ওই যে 2 জন বন্ধু এসেছে মামুন ভাইয়ের, একজন বন্ধুর হাতে তো লাঠি ছিল, লাঠি নিয়েছেন। সেই লাঠি দিয়ে যখনই ওই শেয়ালের শরীরে আঘাত করছে তখনই শেয়ালটা সকলের চোখের সামনে নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, তাও আবার ওনাদের চোখের সামনেই। এটা দেখে এই মোজাম্মেল কাকার সাথে আসা মামুন ভাইয়ের মাদ্রাসার ওই 2 জন বন্ধু ওরা তো ভীষণ ভয় পেলেন। আর তখনকার মতো মামুন ভাইয়ের সাথে দেখা করলে দ্রুত সেখান থেকে চলে গেলেন মাদ্রাসায় গিয়ে এই খবরটা জানানোর জন্য। তো মোজাম্মেল কাকা হুমায়রা আপুর সামনে যেতেই লক্ষ্য করলেন যে আপুর মুখে এবং শরীরের নানা অংশে আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো আপুর সাথে কি কি হয়েছে তা তিনি মোজাম্মেল কাকাকে জানান। তো যেহেতু শেয়ালের একটা ব্যাপার ছিল, জলাতঙ্কের একটা সমস্যা হতে পারে, তো ওই চিন্তা করে ডাক্তারের যে ট্রিটমেন্টটা, ভ্যাকসিনটা, এটা ওনারা দিয়েছিলেন। কিন্তু আসলে এটা তো কোনো সাধারণ শেয়াল ছিল না। ওনারা কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন আবার এসব উপদ্রব শুরু হয়ে গেল। খতিব সাহেব তো বলেছিলেন যে আর কোনো সমস্যা হবে না, আর এতদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল। তো এরই মধ্যে পরদিন বিকেল বেলা মামুন ভাইয়ের ওই 2 জন বন্ধুর সাথে একজন মাঝবয়সী পাগড়ি পরিহিত ভদ্রলোক ওনাদের বাড়িতে আসেন। এসে লম্বা একটা সালাম দিয়ে উনি ওনার পরিচয় দেন। উনি হচ্ছেন এই মামুন ভাইদের মাদ্রাসার আরেকজন শিক্ষক, ওনার নাম হচ্ছে মাওলানা জাহাঙ্গীর। তো এই জাহাঙ্গীর হুজুর এসেই বলেন যে আমার 2 ছাত্রের মাধ্যমে জানতে পারলাম আপনাদের সাথে ভয়ানক একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তো সম্পূর্ণ ঘটনাটা আমাকে বিস্তারিত বলুন দয়া করে। এরপর মোজাম্মেল কাকা, তারপর কাকি সবকিছু বলেন ওই জাহাঙ্গীর হুজুরকে। সব শুনে হুজুর বলেন, এখানে বড় কোনো ঝামেলা আছে মনে হচ্ছে। কোনো এক কারণে আপনাদের বাড়ির বন্ধনই নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এরকম বজ্জিনের উৎপাত দেখা দিচ্ছে। তবে চিন্তা নেই, আমি এখন বাড়ি বন্ধ করে দিচ্ছি, আর কিছুদিন পর খতিব সাহেব এসে ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেনই। এই বলে বাড়ি বন্ধের উদ্দেশ্যে হুজুর বাড়ির উঠোনে আসেন। যখন তিনি বিড়বিড় করে সূরা পাঠ করতে শুরু করেছেন তখনই অদৃশ্য কোনো কিছু একটা ওনার মাথায় কষে একটা থাপ্পড় দেয়। উনি বেশ কয়েকবার সূরা পাঠ করার চেষ্টা করছেন, তবে প্রত্যেকবারই অদৃশ্য কোনো কিছু একটা তার মাথায় আঘাত করছিল। বিষয়টা মোজাম্মেল কাকার পরিবার খেয়াল করছিলেন, কিন্তু তারপরও হুজুর চেষ্টা ছাড়ছিলেন না। হঠাৎ করে কোত্থেকে যেন একটা মাঝারি আকারের গাছের গুড়ি এসে ওনার পিঠের দিকটায় সজোরে আঘাত হানে। এতে হুজুর মারাত্মকভাবে আহত হন এবং পড়ে গিয়ে
ওনার মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে, মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। বাড়ির সকলে এটা দেখে দ্রুত ওনাকে ধরাধরি করে কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে যান। ওই ক্লিনিকটাও ছিল ওদের বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এরপর ক্লিনিকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দ্রুত আরো ভালো হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর অশেষ রহমতে ওই যাত্রায় উনি বেঁচে গিয়েছিলেন। তবে জ্ঞান ফিরতেই মোজাম্মেল কাকা ওই হুজুরের কাছে ক্ষমা চান, কেননা ওনাদের সমস্যার সমাধান করতে এসেই হুজুরের আজ এই করুণ অবস্থা। চিকিৎসার যাবতীয় ব্যয়ভার মোজাম্মেল কাকে বহন করেছিলেন ওই হুজুরের। তো যাই হোক, হুজুরকে চিকিৎসা দিয়ে সুস্থ হলে ওনাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়। আর একরাশ দুশ্চিন্তার ভয় নিয়ে ওনারা বাড়িতে বসবাস করতে থাকেন। এভাবে ভয়ে দিন কাটছে ওনাদের, কি হবে না হবে, কিন্তু কোনো কিছুতেই তো কোনো সমাধান হচ্ছে না, কেউ এর সমাধান দিতে পারছে না। এর মধ্যেই একদিন বিকেল বেলা থেকে মোস্তফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মোস্তফা তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল, তবে সব বন্ধুরা ফিরে আসলেও মোস্তফা আর ফেরে না। এ ব্যাপারে মোস্তফার বন্ধুদের কাছে জিজ্ঞেস করে তারা জানায় বিকেলে ক্রিকেট খেলার সময় বল গিয়ে পাশের পাট খেতে গিয়ে পড়ে। তো মোস্তফা যথারীতি সে যায় বলটা আনতে, তবে অনেক সময় পার হয়ে গেলেও যখন সে আসছিল না তখন ওই বন্ধুরা সেদিকটায় যায়, বলটা ঠিকই পায়, তবে মোস্তফাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তারা ভেবেছে হয়তো সে ফিল্ডিং করবে না বলে পালিয়ে গেছে, অনেক সময় অনেকে এটা করে, এই জন্য তারা আর মোস্তফাকে খোঁজেনি। তো বন্ধুদের কথা মতো বাড়ির সকলে তাদের সাথে বন্ধুদেরকে নিয়েই এলাকার আরো বেশ কয়েকজন লোক যায় মোস্তফাকে খুঁজতে। তবে সেখানে ওনাদের বেশিক্ষণ আসলে খুঁজতে হয়নি, মোস্তফাকে পাওয়া যায়। তবে যে ভয়ানক দৃশ্যের সম্মুখীন হন তা খুবই ছিল করুণ এবং হৃদয় বিদারক। ওনারা দেখেন মোস্তফার শরীর মাথা থেকে পেট পর্যন্ত একটা অংশ আলাদা, পেট থেকে শরীরের বাকি অংশ আলাদা, এই দুই খণ্ড দুই দিকে পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে কান্নার রোল পড়ে যায় সেদিকটায়। উপস্থিত এলাকার সকলেই সেদিন আন্দাজ করতে পেরেছিলেন এটা কোনো মানুষের কাজ হতে পারে না। মেধাবী, চঞ্চল, অফুরন্ত, তরতাজা এই ছেলেটার এমন মৃত্যুকে কেউ মেনে নিতে পারে? এই ছেলেটা স্কুলে একটা দিনের জন্য কখনো অনুপস্থিত থাকতো না। কিছুদিন পর খতিব সাহেব ওমরা পালন করে ফেরত আসেন। ফিরে এসে উনি হাজির হন মোজাম্মেল কাকাদের বাড়িতে। ওনাকে দেখে সেই পরিবারের লোকদের মধ্যে ক্ষণিকের জন্য স্বস্তি উদিত হয়। তারা যেন বাঁচার নতুন আশা খুঁজে পেয়েছেন খতিব সাহেবকে দেখে। খতিব সাহেব আসন গ্রহণ করলেন। খতিব সাহেব এসেই বলতে লাগলেন, আমাকে কিছু বলতে হবে না, আমি সবকিছুর খবর নিয়ে এসেছি। জাহাঙ্গীর হুজুর সবকিছুই বলেছেন আমাকে। আমি তারপর আমার সবচাইতে ক্ষমতাধর একজন জিন ছাত্রকে পাঠাই এসবের তথ্য জোগাড় করে আনতে, কেন নতুন করে সমস্যার সৃষ্টি হলো। তবে সে কোনো ঠিক তথ্যই জোগাড় করে আনতে পারছিল না। শেষে আমি তাকে বলি, তুমি মারিদদের দেশে গিয়ে খবর আনো। মারিদদের একটা উপদ্বীপ আছে, জাজিরাতুল মারিদ বলা হয়, সেখানে গিয়ে তুমি খবর আনো, সেখানে তুমি খবর পাবা। সে প্রথমে ওখানটা যেতে রাজি হচ্ছিল না, কারণ মারিদরা খুব দুর্ধর্ষ প্রকৃতির জিন হয়। আর ওদের একটা জল্লাদ গ্রুপ রয়েছে। এই জল্লাদ গ্রুপ এরা তাদের এলাকা পাহারা দেয়। যে কোনো জিনকে সন্দেহজনক অবস্থায় তারা দেখতে পেলে সাথে সাথে মেরে ফেলে। শুধু জিন না, মানুষকেও তারা মেরে ফেলে। তো সে কিন্তু যেতে চাচ্ছিল না, কারণ এতে তার প্রাণের আশঙ্কা ছিল। তবে আমি তাকে একটা পর্যায়ে অনুরোধ থেকে আদেশ করি। শেষ পর্যন্ত আমার আদেশ সে ফেলতে পারে নাই। সে গিয়ে কিছুক্ষণ পর ভয়ার্ত চেহারা নিয়ে ফেরত আসে। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে সে জানায়, পূর্বে যে দুজন জিন আপনাদের জ্বালাতন করেছিল তারা আমার অবর্তমানে কোন এক কারণে ছাড়া পেয়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা তাদের গোত্রের নেতাদের সামনে গিয়ে হাজির হয়। আর যখন তারা সব ঘটনা বলে তখনই সেই গোত্রের একজন তৎক্ষণাৎ ওই জিন দুটিকে হত্যা করে। তাদেরকে হত্যা করার কারণ হচ্ছে তারা দুজন এতদিন মানুষের কাছে বন্দী ছিল, মানুষের দোয়া তদবিরের কারণে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তারা সুযোগ পেয়েও কেন ওই পরিবারের ক্ষতি করতে পারলো না। তাদের গোত্রের জন্য এটা একটা অপমানজনক। তাই এবারে ওই গোত্রের সর্দার এই পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সবচেয়ে ভয়ানক এবং শক্তিশালী 4 জন মারিদ জিনকে পাঠিয়েছে। আর সে 4 জন জিনের বিশেষ একটি নাম রয়েছে, যার অর্থ দাঁড়ায় অন্ধকারের নেতা। এটা তাদের গোত্রে এই নামটা পরিচিত আর কি। তো
তো এরা খুবই দুর্ধর্ষ এবং জল্লাদ শ্রেণীর জিন, যাদের মনে কোনো মায়া দয়া নাই। মানুষদের মধ্যে যেরকম কিছু মানুষের মায়া দয়া থাকে না, যারা মানুষকে হত্যা করতেও বিন্দু মাত্র তাদের অন্তর কেঁপে ওঠে না, ঠিক তেমনি জিনদের মধ্যে এইরকম কঠিন হৃদয়ের কিছু জিনও রয়েছে। মারিদরা এমনিতেও খুব হিংস্র, কিন্তু এদের হিংস্রতা থেকেও আরো হিংস্রতম কিছু জিন রয়েছে মারিদদের মধ্যে, যাদেরকে এই জল্লাদের দায়িত্ব দেওয়া হয়। মূলত এরকম 4 জন জল্লাদ মারিদকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। আর এরা আপনাদের পিছনে লাগার কারণ হচ্ছে আপনার দাদা যেন গফুর আলী কাজী সাহেবের বংশধরদের মাঝে আপনি একমাত্র পুরুষ বংশধর। আপনি ব্যতীত বংশে আপনার আর কোনো ভাই নেই, আর তাই এরা বিশেষ করে আপনাদের পিছনে লেগেছে। আর এরা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের ক্ষতি করে, মহিলাদের কম ক্ষতি করে, তবে সুযোগ পেলে কাউকেই ছাড়ে না। আর সেদিন তাদেরই একজন সুযোগ পেয়ে আপনার ছোট ছেলে মোস্তফাকে এতটা নির্মমভাবে হত্যা করে। আমার ছাত্র জিনটি যখন এসবের খবর নিতে সেই জাজিরাতুল মারিদে যায়, জিনদের ওই উপদ্বীপে, তখন ফিরবার সময় এই জল্লাদ শ্রেণীর এক জিনদের মুখোমুখি সে হয়েছিল। সে তাকে দেখে সন্দেহ করে, বুঝে ফেলে সে তথ্য নিতে এসেছে। তখন সে ভয়ানক রূপ নিয়ে নাকি ওই জিনটার সামনে আসে, এবং তার আকৃতিটা এতটাই ভয়ানক ছিল যে সেটি দেখে ওই জিন ছাত্রটিও মারাত্মক ভয় পায়। কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তার আরেকটু হলেও মৃত্যু হয়ে যেতে পারত। এখন এরা অতি ভয়ানকভাবে আপনাদের পরিবারের উপর আক্রমণ করতে চাচ্ছে। এরা সার্বক্ষণিক এই বাড়ির চারপাশে বিচরণ করছে। এদের রুকিয়া করে আটকানো কষ্টসাধ্য, কেননা এদের গোষ্ঠীতে এরকম জল্লাদ শ্রেণীর জিন আরো অনেকেই আছে। এদের 4 জনকে আটকালে আরো 8 জন আসবে, 8 জনকে আটকালে 16 জন আসবে। সুতরাং এদেরকে তাড়ানো সম্ভব হবে না, তবুও আমি চেষ্টা করে দেখব। পরদিন খতিব সাহেবের আসার কথা ছিল, তবে সারাদিন পার হয়ে গেলেও খতিব সাহেব আর আসেন না। তো মোজাম্মেল কাকা সেই মাদ্রাসায় যান। পরবর্তীতে জানতে পারেন খতিব সাহেব নাকি কোনো এক কারণে খুব অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সকাল থেকে নাকি তার প্রচন্ড জ্বর। তো মোজাম্মেল কাকা ওনার কাছে গেলে উনি ঘরের মধ্যে সবাইকে বাইরে যেতে বলেন, আর মোজাম্মেল কাকাকে একে একে কিছু কথা বলতে লাগেন। উনি বললেন যে আমি গতকালই আপনাদের বাসায় যেতাম, তবে পরশু রাত্রে ঘুমের মধ্যে এই জল্লাদ শ্রেণীর এক মারিদ আমার স্বপ্নে আসে। সে এসে আমার একমাত্র আদরের নাতির লাশ দেখিয়ে বলে, আপনি যদি ওই বাড়িতে রুকিয়া করতে যান তাহলে আপনার নাতিকে আমরা হত্যা করব। আর আমার নাতিটার মা বাবা মারা গেছে, আমি ওকে দেখাশোনা করছি। মা বাবা মরা আমার একমাত্র নাতিটির মৃত্যু সংশয় থাকায় আমি আপনাদের কোনো প্রকার সাহায্য করতে পারবো না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি মারা গেলে আমার এই নাতিটা দেখার কেউ নাই। এই বলে খতিব সাহেব আবেগ আপ্লুত হয়ে ওঠেন, কান্নাকাটি শুরু করেন। সবকিছু বুঝতে পেরে মোজাম্মেল কাকাও খতিব সাহেবকে আর জোর করেন না। বুঝতে পারেন যে খতিব সাহেবও আসলে এখানে অসহায় হয়ে পড়েছেন। এক আকাশ পরিমাণ হতাশা নিয়ে বাসায় ফেরত আসলেন মোজাম্মেল কাকা। ওনাদের সাথে আবারও শুরু হতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। তবে এবার ওনারা খুব সতর্কতার সাথে বসবাস করতে লাগলেন। অযথা বাসা থেকে বের হতেন না। অস্বাভাবিক কিছু দেখতে পেলেই চারকুল পরে শরীর বন্ধ করে ফেলতেন। মানে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটাকে একসাথে চারকুল বলে। এই চারকুল পরে শরীর বন্ধ করে ফেলতেন। এক কথায় ওনারা মানুষের প্রতি আশা ভরসা বাদ দিয়ে পুরোপুরি আল্লাহমুখী জীবনযাপন শুরু করেন। বাড়ির প্রত্যেকটি সদস্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত করতেন। এরই মাঝে একদিন ওনাদের বাড়িতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা মহিলা এসে হাজির হন। তো মনিরা কাকি ওনাকে আগে কখনো দেখেননি। স্বাভাবিকভাবেই ভাবেন ইনি হয়তো এদিকটায় নতুন, আর হয়তো সাহায্য নিতে এসেছেন। তো ঘর থেকে চাউল নিয়ে এসে ওনাকে দিতে যাবেন, এমন সব বৃদ্ধাটি বলে, দাঁড়াও মা, শুধু চাউল না, এর সঙ্গে একটা কাগজে তোমাদের বাসার সব সদস্যের নাম, পিতার নাম সহ আরবি ভাষায় লিখে আমাকে দাও। আর এর সাথে তোমার বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আছে সেটা পরিষ্কার পানিতে ভিজে এই পানিটুকু আমার এই ডিব্বায় দিয়ে দাও। তো ওই কথাটা ওই বৃদ্ধা মহিলাটা বলেন। তো স্বাভাবিকভাবে মনিরা কাকি প্রথমে এসব বিষয় দিতে অস্বীকৃতি জানালে, ওখানে চেনেন না তো, এরকম আন্দাজে কিভাবে দিবেন। পরবর্তীতে কিছু একটা ভেবে যা যা বলেছেন তা হাজির করেন বৃদ্ধার সামনে। তো মামুন ভাই মাদ্রাসায় পড়তেন, উনি আরবি ভাষা পড়তেও জানতেন, লিখতেও জানতেন। তো উনি
পিতার নাম সহ বাড়ির প্রত্যেকটা মানুষের নাম আরবি ভাষায় লিখে বৃদ্ধাকে দেন এবং বৃদ্ধার কথা মতো মনিরা কাকি ওনার 1.5 ভরি স্বর্ণের একটা হার পরিষ্কার পানিতে চুবিয়ে সেই পানিটুকু ওই বৃদ্ধার একটা পাত্রে মানে একটা ডিব্বাতে ঢেলে দেন। এসব কিছু একটা পুটলিতে ভরে নিয়ে বৃদ্ধা চলে যেতে লাগলেন। আর যাবার সময় মনিরা কাকিকে বলে গেলেন, নিয়মিত নামাজ কালাম পাঠ করিস মা, আর প্রতি মাসে একবার বাড়িতে বড় করে জিকির আজগারের আয়োজন করবি, আর মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিস, তা না হলে সমস্যা হতে পারে। এই বলে ওই বৃদ্ধাটা চলে গেলেন। এরপর কখনো বৃদ্ধাটাকে দেখা যায়নি। তো ওই বৃদ্ধা চলে যাবার পর হতে ওনাদের বাড়িতে কোনো ধরনের কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। বিষয়টি দেখে ওনারা অবাক হয়ে যান যে কেউ কোনো সমাধান দিতে পারলো না। এই বৃদ্ধাটা কে ছিলেন? ভাবেন উনি কোনো আল্লাহর ওলি ছিলেন। তো বৃদ্ধার কথা মতো কিছুদিন পর হুমায়রা আপুর বিয়ের সম্বন্ধ দেখেন এবং খুব সম্ভ্রান্ত পরিবারে হুমায়রা আপুর বিয়েও হয়ে যায়। তো ওনারা ওনাদের জীবনে তখন সুখের ছোঁয়া পেতে শুরু করেন। কিছুদিন পর মামুন ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে মাদ্রাসায় ফেরত যান। আর মামুন ভাই ফিরে এসেছেন একথা জানতে পেরে খতিব সাহেব মামুন ভাইকে ডেকে পাঠান। তো মামুন ভাইকে দেখেই খতিব সাহেব মুচকি হেসে বললেন, ওই বৃদ্ধার কথা মনে আছে তো? সবসময় কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবা, ইনশাল্লাহ তোমাদের কোনো ক্ষতি হবে না। খতিব সাহেবের মুখে বৃদ্ধার কথা শুনেই মামুন ভাই তো অবাক যে ওনাদের বাড়িতে বৃদ্ধা এসেছিলেন। খতিব সাহেব তো জানতেন, আর এই বৃদ্ধার ব্যাপারে উনি কিভাবে জানতেন? উনি কি এই বৃদ্ধাকে পাঠিয়েছিলেন? মামুন ভাইয়ের কাছে বিষয়টা খটকা লাগে। তো এই ব্যাপারে খতিব সাহেবকে পুনরায় জিজ্ঞেস করলে খতিব সাহেব বলেন যে এই বিষয়ে তোমাকে আমি কোনো জবাব দিব না, শুধু একটা কথাই মনে রাখবা যে আল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষকে কবুল করেন যারা আল্লাহর কাছে যেই দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল হবে। এমন ধরনের মানুষকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মানে আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো ফেলবেন না। যখন বুঝতে পারলাম যে কোনো মানুষ এই জিনদেরকে তাড়াতে পারবে না, তাদের ক্ষমতা নেই, তখন চিন্তা করলাম মুস্তাজাবুদ দাওয়া এমন একটা মানুষকে কোথায় পাই? উনি যদি ওই বাড়িতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহলেই দোয়াটা কবুল হবে। তো ওই ব্যক্তিকে কিভাবে পেলাম এই বিষয়ে তোমাদেরকে কিছু বলবো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে তোমাদের জন্য দুহাত তুলে দোয়া করেছিলেন এবং ওই দোয়ার বরকতেই আল্লাহ কিভাবে এই সমস্যার সমাধান করেছেন এটা আমিও বলতে পারবো না। সুতরাং এইটা সরাসরি ওই ব্যক্তির দোয়ার প্রেক্ষাপটে হয়েছে। এই বিষয়টা মামুন ভাইকে বলে দেন। তো এরপর থেকে ওনাদের সাথে ভয়ের ঘটনা বলতে তেমন কিছু ঘটতো না। তবে ওনাদের বাড়ির পুরুষ সদস্যরা, মানে এই যে মামুন ভাই, মোজাম্মেল কাকা, রাতে চলাফেরা করার সময় কখনো কখনো ওনাদের নাম ধরে পিছন দিকে কেউ ডেকে ওঠে, আর পেছনে ফিরে তাকানোর পর দেখেন সবকিছু ঠিকঠাক, কেউ নাই। এর থেকে বেশি তেমন কোনো সমস্যা হয় না। এখন নাকি ওনারা রাতের বেলা একা নির্জন কোনো স্থান দিয়ে যদি হেঁটে যান, পিছন থেকে কাউকে যে তাদেরকে যে ডাকছে এরকম শব্দ শুনতে পান। তবে এগুলোতে ওনারা অভ্যস্ত হয়ে গেছেন। আর এই ঘটনায় যে মামুন ভাইয়ের কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন এই যে সিনিয়র ভাই যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে, ওনার খালাতো বোনের স্বামী, মানে ওনার দুলাভাই হয় সম্পর্কে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে যাই যে তাদের সমস্যা সমাধান করার জন্য, প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করি যে এই সমস্যার সমাধান করে দেন। তান্ত্রিক, কবিরাজ, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আমাদের কাছে প্রচুর মেইল আসে, হোয়াটসঅ্যাপে নক দিতে থাকে যে অমুকের ঠিকানা দেন, তমুকের ঠিকানা দেন, ভালো কোনো হুজুরের ঠিকানা দেন। কিন্তু দেখেন আল্লাহর কাছে আমরা আসলে কতটুকু চাই? আমরা কি ঠিক সেভাবে যেভাবে মানুষকে খুঁজছি আল্লাহর রহমত কি ওভাবে খুঁজছি? আর একটা ব্যাপার হচ্ছে যে মুস্তাজাবুদ দাওয়া, এমন কিছু কিছু ব্যক্তিরা আছেন তারা দোয়া করলেই এটা ইনশাল্লাহ কবুল হবে। এমন ব্যক্তিদের সন্ধান না করে আমরা তান্ত্রিক, কবিরাজ, এই ধরনের কিছু হুজুর যারা প্রফেশনাল রুকিয়া করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন, এই ব্যক্তিদেরকে আমরা খুঁজে বেড়াই, তাদের কাছে গিয়ে সময় নষ্ট করছি। একটাবারের জন্য মুস্তাজাবুদ দাওয়া টাইপের কোন লোকের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমরা তো এতটা বিচলিত না যতটা বিচলিত আমরা তান্ত্রিক, কবিরাজ আর হুজুরের কাছ থেকে তদবির নেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের আশেপাশে এরকম অসংখ্য মানুষ রয়েছেন, তবে সেই মানুষগুলো কখনো সামনে আসেন না। যারা জীবনের প্রতিটা পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে ফেলেন, হালাল রুজির বিষয়ে তারা খুব সতর্ক থাকেন, বিন্দু মাত্র হারাম উপার্জনের দিকে তারা যান না,
5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং নিজেদের পরহেজগারিতাটাও মানুষের সামনে বলেন না। তারা নীরবে নিভৃতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। যদি সুযোগ থাকে এই ধরনের মানুষের কাছ থেকে দোয়া নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইন্তেকালের পূর্বে বলেছিলেন যে ওয়াইস করণের কাছ থেকে তোমরা কিন্তু দোয়া নিও, তার সাথে যদি কখনো দেখা হয় তার কাছে দোয়া চেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিন্তু ওয়াইস করণের দেখা হয়েছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওয়াইস করণের কাছ থেকে দোয়া নিয়েছিলেন, দোয়া চেয়েছিলেন, উনি দোয়া করেছিলেন। এইভাবে ওয়াইস করণের কাছে যখনই কোনো মানুষের দেখা হতো সকলে তার কাছে দোয়া চাইতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দোয়া চাইতে বলেছেন। উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন একজন, আর ওনার মর্যাদাটা কতটা উঁচু ছিল সেটা তো বুঝতেই পারছেন। আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছেন যারা কখনোই আপনাদের সামনে নিজেদেরকে প্রকাশ করবেন না। আপনারা যখন কোনো ভালো মানুষ, সৎ মানুষ দেখবেন তার কাছে দোয়া চাইবেন, যেমনটা আমিও চাই মাঝে মাঝে, যদি বুঝতে পারি যে আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় লিসেনার্স, এভাবে এই মুস্তাজাবুদ দাওয়া যদি আমাদের জন্য কোনো দোয়া করেন, পৃথিবীর কোন শক্তিশালী জিন, মানুষ, কোন ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা নাই আমাদের ক্ষতি করতে পারে। প্রিয় লিসেনার্স, আমরা চাইলে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি যদি আল্লাহ কবুল করেন, কিন্তু সেই পথটা বর্তমান প্রেক্ষাপটে অনেক কঠিন। প্রতিটা পদক্ষেপে হালাল উপার্জন করা, সেই অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত কঠিন, কিন্তু তারপরেও অনেক মানুষ এটা করছেন। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি ঘটনায়। তো চলুন শুরু করি ঘটনা। তো ঘটনাটি উনি ডিসেম্বর মাসে সংগ্রহ করেছিলেন, এই 2023-এর ডিসেম্বরে। একটি মেলাতে গিয়েছিলেন উনি। তো সেখানে একজন গুড় বিক্রেতার সাথে ওনার পরিচয় হয়। এই শোভন দাস কিন্তু উনি একটি কোম্পানিতে সার্ভেয়ার হিসাবে জব করছেন, আর ওনার কাজের খাতিরে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। তো ওই গুড় বিক্রেতার কাছ থেকেই মূলত উনি ঘটনাটি শুনেছিলেন। তো বিভিন্ন কথাবার্তা বলার এক পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে ওনার কোনো ভূতের গল্প জানা আছে কিনা। তখন উনি চুপ করে এই শোভন দাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং বলেন, বাবু, আপনারা শিক্ষিত মানুষ, আপনারাও কি সবাই বিশ্বাস করেন? তো উনি উত্তর দেন, বিশ্বাস করি বলেই তো আপনাদের কাছে জানতে চাইলাম। তো উনি বলেন, আমার সাথে কোনো ভূতের ঘটনা ঘটে নাই, তবে ছোটবেলায় আমার বাবার কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম, সেটা বলতে পারি। তবে এখন বলতে পারবো না, বেচা কেনা হচ্ছে, পরে আসলে বলতে পারবো। তো শোভন দাস উনি ওনার কাজ শেষ করে আবার এই গুড় বিক্রেতার কাছে যান। তখন ওনার বেচা কেনা প্রায় শেষ পর্যায়ে, আর অল্প সময়ের পরে বেচা কেনা শেষও হয়ে যায়। ওনার যে মালগুলো এনেছিলেন সেগুলো শেষ। এরপর ঘটনা বলতে শুরু করেন। তো উনি জানান যে এই ভদ্রলোকের কাছ থেকে উনি ঘটনা শুনেছেন, তার নাম হচ্ছে নাসির উদ্দিন, আর তার বাবার নাম হচ্ছে গিয়াস উদ্দিন। তো অনেকদিন আগের ঘটনা, সালটা ঠিক মতো বলতে পারেননি। তবে ভারত স্বাধীন হওয়ার আগে, ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট। তো এই 40-এর দশকের কোন একটা সময় হবে আর কি। তো ওই সময়ে এই নাসির উদ্দিন যিনি, ওনার জন্ম হয় নাই আর কি। তো গ্রামের নামটি এই যিনি গুড় বিক্রেতা উনি মনে করতে পারেননি, অনেক তথ্যই উনি দিতে পারেননি যে গ্রামের নাম কি, সাল এক্সাক্ট কত, এই কয়েকটা বিষয় আর কি। তো মূল বিষয়টা উপস্থাপন করেছিলেন। তো ওই সময় ওই গিয়াস উদ্দিন যিনি, ওই গিয়াস উদ্দিন দাদু নিজের স্ত্রীকে নিয়ে থাকতেন। পরিবার খুবই দরিদ্র, তার পরিবার মূলত এই গুড়ের ব্যবসার সাথে যুক্ত। ওই গিয়াস উদ্দিনের যে কাজ, ওনার কাজ ছিল হচ্ছে এলাকার সব খেজুরের গাছ উনি ইজারা নিতেন, সেখান থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে বাজারে বিক্রি করতেন। এছাড়াও ওনার যে জমি ছিল সেখানে টুকটাক চাষাবাদ করতেন। এইভাবেই তার দিন চলে যেত। ঘটনাটি শীতের সময়ের। এই গিয়াসউদ্দিন দাদু খুব ভোরে ঘুম থেকে ওঠেন, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে রোজ বেরিয়ে পড়তেন গাছ থেকে খেজুরের রস কালেক্ট করতে। আবার বিকেলে গাছ কেটে সেখানে হাড়ি লাগিয়ে সন্ধ্যা হয়ে যেত তার বাড়ি ফিরতে ফিরতে। যারা খেজুরের গাছ কাটা দেখেছেন যে কিভাবে গাছের মাথার দিকের একটা অংশ কেটে সেখানে হাড়ি লাগায়, তারা বুঝতে পারবেন আর কি। তো সেদিন ভোরে প্রচন্ড ঠান্ডা পড়েছে। গিয়াসউদ্দিন দাদুর বিছানা ছেড়ে বেরোতে যেন ইচ্ছেই করছে না। তিনি প্রতিদিনের মতো
ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাইরে বেরিয়ে দেখলেন অবস্থাটা কি বাইরে। তিনি দেখছেন বাইরে খুবই ঘন কুয়াশায় চারদিকে ছেয়ে গিয়েছে। তখনও চাঁদের আলোয় আর কুয়াশায় মিলেমিশে কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না সামনে। তো দাদুর একটা দীর্ঘশ্বাস ফেলেন, তার সব সরঞ্জাম নিয়ে একটা হারিকেন জ্বালিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লেন। দাদু ঠিক করলেন যে দূরের গাছগুলো থেকে আগে রস সংগ্রহ করবেন, সবশেষে কাছের গাছগুলোতে যাবেন। তো গিয়াসউদ্দিন দাদুর বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চাষবাসের জমি রয়েছে। সেই জমির এক পাশে রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের ধারে কাছেও সাধারণত লোকজন কেউ যায় না, দিনের বেলা কম যায়, রাতের বেলার কথা তো বাদই দিলাম। সেই জঙ্গল ঘেঁষেই পরপর 13 থেকে 14টার মতো খেজুর গাছ রয়েছে। দাদু কিছুদিন আগেই দেখে গিয়েছিলেন যে এই গাছগুলো কেউ ব্যবহার করে না, একরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গাছগুলো। তাই দাদু ঠিক করলেন এই গাছগুলো পরিষ্কার করে তিনি রস নেয়ার উপযোগী করে তুলবেন। দাদু একদিন তার সরঞ্জাম নিয়ে চলে গেলেন সেই জঙ্গলের কাছে আর তার কাজ করা শুরু করলেন। গাছের আশেপাশে অনেক লতাপাতা জংলি গাছে ভরা ছিল, তাই দাদু সেই লতাপাতা কেটে পরিষ্কার করা শুরু করলেন। এভাবে 4টে গাছের নিচে পরিষ্কার করার পর তিনি 5 নং গাছের কাছে যখন কাজ করছেন, তখন একটা লতা গাছের মোটা গোড়া ধরে সজোরে দিয়েছেন এক টান। তখন হঠাৎ ওই গাছের গোড়ার সাথে একটা ময়লা হয়ে যাওয়া লাল কাপড়ে মোড়ানো হাড়ি উপরে উঠে আসে। তখন দাদু মনে মনে ভাবেন, পেয়েছি রে, পেয়েছি, গুপ্তধন পেয়েছি। তো উনি তো মনে মনে অনেক আনন্দ নিয়ে ওই হাড়ির উপরের ময়লা কাপড়টা খুলে ফেলেন এবং দেখেন হাড়ির মুখে একটা ঢাকনা জাতীয় জিনিস দিয়ে শক্তভাবে আটকানো আছে। তো দাদু 7-5 না ভেবে হাতে যে দাটা ছিল, দা দিয়ে একটা আঘাত করেছে ওই হাড়িতে, হাড়িটা ভেঙে গিয়েছে। কিন্তু এ কি, ভেতরে তো কিছুই নেই, কোন গুপ্তধন তো দূরের কথা, একটা সুতোও নেই সেখানে। উনি তো হতাশ হয়ে যান। কিন্তু সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। আশেপাশের গাছগুলো যেন হঠাৎ এক দমকা বাতাসে নড়ে উঠল। উনি বেশি কিছু চিন্তা না করে একরকম হতাশ হয়ে আবার নিজের কাজ শুরু করলেন। একসময় দাদুর কাজ শেষও হয়ে যায়, বাড়ির দিকে হাঁটা দেন। যেতে যেতে দাদু ভাবতে থাকেন, আহারে, একটা হাড়ি পেলাম, তাও আবার ফাঁকা। কোনো সোনা থাকলে তো খুব ভালো হতো, আমার আর এত কষ্ট করতে হতো না। ঝামেলা শুরু হলো 2 দিন পর থেকে। গিয়াসউদ্দিন দাদু ভোরবেলা হারিকেন নিয়ে কুয়াশা ভেদ করে সোজা চলে গিয়েছেন সেই জঙ্গলের কাছের খেজুর গাছ থেকে রস আনার জন্য। প্রতিমধ্যে কোন রকম সমস্যা হয়নি, কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন, সেটা তিনি যে দেখবেন সেটা কল্পনাও করতে পারেননি। তিনি গাছের গোড়ায় দেখছেন যে গতকাল বিকেল থেকে যে হাড়িটা তিনি লাগিয়ে গিয়েছিলেন সেটা ভেঙে মাটিতে পড়ে আছে, রসে ভিজে গেছে সেখানকার মাটি। এভাবে শুধু একটি গাছ নয়, পরপর 7টি গাছের গোড়ায় গিয়ে তিনি দেখেন একই অবস্থা। দাদু তো এসব দেখে প্রচন্ড রাগে হাঁসফাঁস করতে থাকেন। মনে মনে ভাবেন, নিশ্চয়ই কেউ দুষ্টামি করে কাজটি করেছে, এলাকায় তো দুষ্টু ছেলেপেলের অভাব নাই, কিন্তু এই জায়গাটা তো গ্রামের ছেলেপেলে আসার কথা না। যেখানে দিনের বেলাতেই লোকজন আসে না, সেখানে এই ভোরবেলা এসে বা রাতের বেলা এসে রস চুরি করে খেয়ে যাবে, এটা তো ওনার মানতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তিনি ওই জায়গাটা বাদ দিয়ে অন্য খেজুর গাছগুলোর কাছে গিয়ে দেখেন সেগুলো আবার ঠিকঠাক আছে। উনি বিকেলে আবার ওই জঙ্গলের কাছের গাছগুলো হাড়ি ঝুলিয়ে আসবেন ভেবে তখনকার মতো যতটুকু রস পেয়েছিলেন অন্য গাছগুলো থেকে সেটা নিয়ে বাড়িতে চলে আসেন। যথারীতি বিকেলে গিয়ে সেখানে আবার গাছগুলোতে হাড়ি লাগিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন। পরদিন ভোরবেলা সেখানে গিয়ে তিনি ওই একই জিনিস দেখতে পান। সেই 7টা গাছের ঝুলিয়ে রাখা হাড়িগুলো পরপর ভেঙে মাটিতে পড়ে আছে। এইভাবে পরপর 3 দিন একই ঘটনা ঘটে। দাদু তো খুবই চিন্তায় পড়ে যান যে এখানে তো আরো গাছ আছে, জঙ্গলের পাশে 13-14টা গাছ, এই 7টা গাছের হাড়ি কেন ভাঙে? তো মনে মনে চিন্তা করতে থাকেন আর ভাবতে থাকেন, কে এই কাজটা করছে, কেনই বা করছে এটা, আমাকে এটা জানতেই হবে। কোনো চোর যদি করতো তাহলে তো গ্রামে আরো অনেক গাছ আমি কাটি, সেখানকার রস খেতে পারতো, ওখানে যাই কেন? আবার হতে পারে যে ওখানে যে গাছগুলো আছে ওটা নিরিবিলি জায়গা, লোকজন যায় না, রস চুরি করার সময় ধরা পড়ার সম্ভাবনাও কম, এই কারণে হয়তোবা দুষ্টু চোরেরা সেখানে যায়। তো আমাকে তো জানতেই হবে, আর যদি একবার ধরতে পারি এমন মার দেব যে জম্মের মতো দুষ্টামি ছুটে যাবে।
তো এই চিন্তা করে তিনি ঠিক করেন যে আজকে ভোরের আগে খেজুর গাছের কাছে গিয়ে লুকিয়ে দেখবেন যে এই দুষ্টামিটা কে করে। তিনি রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন এবং ভোর হওয়ার আগেই উঠেও পড়েন। বাইরে বেরিয়ে দেখেন হালকা কুয়াশা রয়েছে, ওই দিন ঘন কুয়াশা ছিল না, চাঁদের আলো বেশ ভালোই ছিল এবং চাঁদের আলোয় চারদিকে আলোকিত ছিল। দাদু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে হাতে একটা মোটা বাঁশের লাঠি নিয়ে সোজা হাঁটা দিলেন জঙ্গলের দিকে। তিনি হারিকেনটার সাথে নেননি ওই দিনের মতো বা ওই সময়ের মতো, যেহেতু চাঁদের আলো ছিল আর দূর থেকে হারিকেনের আলো দেখে ওই দুষ্টু ছেলেপেলেগুলো হয়তো সতর্ক হয়ে পালিয়ে যেতে পারে, এইভাবে দাদু কোনো আলো ছাড়াই চলে গেলেন। কিছুটা কাছাকাছি আসার পর একটা অস্পষ্ট অবয়ব দেখতে পেলেন, ঠিক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, তবে চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। দাদু মনে মনে ভাবলেন, পেয়েছি বেটাকে, আজ পিটিয়ে আমার হাতের লাঠিটা ভাঙবো ওর পিঠে আর ওর হাত পা ভেঙে দেব। কিন্তু এই বদমাইশটা কে সেটা তো বুঝতে পারছি না, দেখি তো একটু সামনে গিয়ে। উনি একটু সামনে এগিয়ে একটা ঝোপের আড়ালে বসে চুপচাপ দেখতে থাকলেন। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা না গেলেও মোটামুটি বোঝা যাচ্ছিল। মনে হলো ওই অভাবটা লম্বা কি যেন একটা গাছের দিকে এগিয়ে দিয়ে রস সমেত হাড়িটা মুহূর্তের মধ্যে নিচে নামিয়ে নিল। তারপর নিমিষেই হাই থেকে ঢক ঢক করে সব রস খেয়ে হাড়িটা ধপাস করে মাটিতে ফেলে ভেঙে দিল আর গাছটা ধরে একটু ঝাঁকিয়ে দিল। এভাবে আবার পাশের গাছটায় গিয়ে ঠিক একই রকম ভাবে তার কাজ করা শুরু করলো। হাড়িটা ভাঙলো আর এরপর দু হাত ধরে গাছটা ধরে একটু ঝাঁকালো। দাদু তো এটা দেখে রেগে একেবারে গরম হয়ে গেল। এটা যে কোনো ভৌতিক ঘটনা হতে পারে এটা কিন্তু উনি একটাবারের জন্য মনেই করতে পারেননি, বরং চিন্তা করেছিলেন এটা গ্রামের কোনো ছিচকে চোর হবে, এছাড়া আর কিছুই নয়। হয়তোবা হাতে কোনো কোটা জাতীয় কিছু আছে, ওটা দিয়ে ওই নিচ থেকে হাড়িটা পেরে আনছে। মোটামুটি ভালোই প্রস্তুতি নিয়ে এসেছে এই ছিচকে চোরটা। তো দাদু কোনো কথা না বলে বাঁশের লাঠিটা এক হাতে শক্ত করে ধরে দৌড়ে সোজা ছুটে গেলেন ওই অভাবটার দিকে। গিয়েই লাঠি দিয়ে সপাত সপাত করে বাড়ি দেয়া শুরু করলেন। অবয়বটা অদ্ভুত ভাবে চিৎকার করতে শুরু করলো। অনেক সময় দেখা যায় যে পাখির বাচ্চারা চি চি করে শব্দ করতে থাকে খুব জোরে জোরে, ঠিক ওই রকম শব্দ, কিন্তু খুব মারাত্মক তীক্ষ্ণ শব্দ। এইভাবে শব্দ করে চিৎকার করে মাটিতে পড়ে গেল। আর দাদু কোনো সময় নষ্ট না করে লাঠি দিয়ে ক্রমাগত ওটাকে আঘাত করতেই লাগলেন। রাগের কারণে তার একবারও মাথায় আসেনি যে এটা কে, একটু দেখি তো এটা কি মানুষ না অন্য কোনো প্রাণী না ভূত। মনে মনে উনি ভেবে নিয়েছিলেন যে যেই হোক না কেন আজ বেটাকে মেরে ওর চুরি করা ছুটিয়ে দেব। মার খেতে খেতে ওই অভাবটা ওভাবে চি চি আর্তনাদ করতে করতে ঘুরে যখন দাদুর দিকে তাকিয়েছে, তখন দাদুর বুকের ভেতরে ধরাস করে ওঠে। আর প্রথম ওটার সাথে দাদুর চোখাচোখি হয়। দাদু দেখলেন একটা রোগা ছিপছিপে প্রাণী, দেখে মনে হচ্ছে শরীরে হাড়ের উপর শুধু চামড়া লাগিয়ে দেওয়া হয়েছে, মানে চামড়ার আবরণ রয়েছে, যার হাত পা দুটো শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের লম্বা। হাতে পায়ে তীক্ষ্ণ নখ বিশিষ্ট 3টি করে আঙ্গুল, মানে 2 হাতে 3টা করে 6টা আঙ্গুল, আবার 2 পায়েও 3টা করে 6টা আঙ্গুল। মুখের চামড়াগুলো বৃদ্ধ মানুষের মতো কুচকে ঝুলে গিয়েছে আর হা করা মুখের ভেতরে চোখা চোখা ফাঁকা ফাঁকা দাঁতগুলো দেখা যাচ্ছে। আর এর মাথার দুদিকে দুটো শিংও রয়েছে। হঠাৎ করে ওটার বড় টেনিস বলের মতো চোখ দুটো আগুনের মতো দপ করে জ্বলে উঠল। এটা দেখে দাদু প্রচন্ড ভয়ে ও বাবা গো মা গো বলে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে উল্টো পায়ে ঝেড়ে এক দৌড় মেরেছেন সোজা বাড়ির দিকে। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে দাদু জ্ঞান হারিয়ে ফেলেন। ওদিকে ওই জায়গা থেকে কাছাকাছি যে বাড়িগুলো ছিল সেখানকার লোকজনেরা দাদুর চিৎকার শুনতে পেয়ে হারিকেন নিয়ে ছুটে চলে আসে কি হয়েছে দেখার জন্য। তারা মাঝ রাস্তায় এসে দাদুকে পড়ে থাকতে দেখে চিনতে পারে এবং ধরাধরি করে বাড়িতে দিয়েও আসে। তো এই ঘটনার একদিন পর দাদুর জ্ঞান আসে, কিন্তু তিনি তখনও কথা বলতে পারছিলেন না ভালো করে। পরিবারের মানুষদের সব চিন্তায় পড়ে যায়। এরপর পাশের গ্রামের একজন কবিরাজকে দিয়ে চিকিৎসা করানো হয়। সেই দিন রাত্রে দাদু অল্প অল্প কথা বলতে শুরু করেন। পরিবারের সবাই কি হয়েছিল আগের রাতে জানতে চাইলে দাদু তেমন কিছু বলেন নাই কাউকে।
যেহেতু দাদুর পরিবার খুবই গরিব ছিল আর রস সংগ্রহ করা তার পেশা ছিল, তাই যখনই ভয় পান না কেন বা যদি আরো মারাত্মক কোনো কিছু ঘটে, রস জোগাড় করেই তাকে বাঁচতে হবে। তো যতই ভয় পাক আর যতই বিপদ হোক। তো আসলে মানুষের জীবনে পেটের জ্বালাটা অনেক গুরুত্বপূর্ণ। পেটের জ্বালার কাছে ভয় আসলে কিছু না। তো দাদু আবার পরদিন সকালে রস আনতে যান এবং সবকিছু আবার স্বাভাবিক পান। ওই দিন কিন্তু উনার যে হাড়িগুলো ছিল ওই হাড়িগুলো স্বাভাবিক ছিল, আগের দিন বিকালে হাড়িগুলো লাগিয়ে দিয়েছিলেন আর কি। তো তিনি মনে করেন যে রাত বিরাতে বেরোলে এরকম ঘটনা ঘটাটাই স্বাভাবিক। এরপর সবকিছু নর্মাল চলতে থাকে। ঠিক সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যাবেলায় দাদু হাট থেকে গুড় বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। দাদু দীর্ঘ একটা মাটির রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তাটির দুপাশে ঢালু অংশে শুধু ফসলের জমি ছাড়া আর কিছুই ছিল না। ঘর বাড়ি ওখান থেকে অনেক দূরে ছিল। হঠাৎ করে তিনি অনুভব করতে লাগলেন যে কেউ তার দিকে তাকিয়ে আছে। এরপর তিনি দাঁড়িয়ে চারদিকে ভালো করে দেখলেন, কিন্তু হালকা কুয়াশার কারণে কিছুই দেখলেন না। দাদু আবার হাঁটা দিলেন। চারদিকে এই নিস্তব্ধতার মাঝে একবার তিনি একটা শব্দ শুনতে পেলেন। একটা অদ্ভুত বিজাতীয় সুরে কেউ কান্না করছে। দাদুর সারা গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। শব্দটা ঠিক কয়েক হাত সামনে রাস্তার এক পাশে ঢালের নিচ থেকে আসছে। দাদু কোনো কথা বলার সাহস পেলেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছেন। কারণ দাদু ভালো করে জানতেন যে এই শীতের সময় গ্রাম থেকে অনেক দূর এরকম অন্ধকার জায়গায় কোনো মানুষ কখনোই আসবে না। কেনই বা আসবে? আসার তো কোনো কারণ দেখছেন না। তবে দাদুর সাহসও কম ছিল না। তিনি প্রশ্ন করলেন, এই ওখানে কে রে? এই প্রশ্ন করার পর হঠাৎ ওখান থেকে একটা উত্তর ভেসে এলো, আমাকে একটু টেনে উপরে তোল, আমি উঠতে পারছি না রে বাপু। তো দাদু আবার প্রশ্ন করলেন, আপনি কে? আগে পরিচয় দিন আপনার। তো ওখান থেকে বলে যে আমি অমুক, মানে একটা নাম বলে আর কি। ওই নামের ব্যক্তিকে আবার দাদু চিনতেন। তো ওখান থেকে ওই আওয়াজটা আসে, আমি অমুক, এখান থেকে জমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় আমি মাথা ঘুরে রাস্তা থেকে নিচে পড়ে যাই, এখন আর উঠতে পারতেছি না রে বাপু, আমাকে টেনে তোল। তো দাদুর মনে একটু খটকা লাগে, কারণ যেই নামটা বলেছিল ওই জমির যিনি মালিক, তো বা যেই নামটা বলেছিল ওই ব্যক্তিকে উনি চিনতেন। তো তার জমি আবার এইখানে ছিল না, ওখানে একটা খাল ছিল, ওই খালের অপর পাশে তার জমি ছিল, এই পাশে তার কোনো জমি ছিল না। তা সে এখানে কেন আসবে? দাদু কিন্তু খারাপ কিছু একটা হবে এটা আন্দাজ করতে পেরে আর কোনো কথা না বলে সোজা বাড়ির দিকে জোরে হাঁটা শুরু করলেন। হঠাৎ সামনে একটা জিনিস দেখে আবার থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন রাস্তার নিচের ঢাল থেকে লম্বা লম্বা দুটো চিকন হাত রাস্তার উপরে উঠে এলো। তারপর আস্তে আস্তে একটা অদ্ভুত প্রাণী উপরে উঠে আসে। উঠে আসার পর অন্ধকারে ওটার দপ করে বড় বড় চোখ দুটো জ্বলে উঠল। ওটা একেবারে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাদুর দিকে সোজা তাকিয়ে রাগে গজরাতে শুরু করে। দাদুর এবার মনে পড়ে যায় সেই ভয়ানক রাতের কথা, যে এটা তো সেই প্রাণী রে যাকে কয়েক রাত আগে রস চুরি করে খেতে দেখে অনেক মারধর করেছিলেন উনি। হঠাৎ ওই প্রাণীটা ভয়ানক কণ্ঠে বলে ওঠে, কিরে বেটা গিয়াসউদ্দিন বদমাস, নিজেকে খুব চালাক ভাবিস? আমাকে চিনতে পেরেছিস? তাহলে তোর মারের যন্ত্রণা এখনো কিন্তু আমি ভুলিনি। যন্ত্রণা কাকে বলে আজ আমি তোকে দেখাবো। শুধু তোকেই নয়, তোর পুরো বংশ, তোর পুরো গ্রামের যত মানুষ থাকে সবাইকেই দেখাবো। এই বলে ওই জন্তুটা এক লাফ দিয়ে দাদুর কাছে চলে আসে। দাদু যেই না ঘুরে উল্টো দিকে দৌড় দিতে যাবে, ঠিক সেই সময় ওটা দাদুর এক হাত শক্ত করে ধরে ফেলে আর অন্য হাত দিয়ে এক খামচি দেয়। দাদুর পিঠের এক পাশে খুব কেটে রক্ত বের হয়ে যায় আর কি, মানে খুব গভীর ক্ষত সৃষ্টি হয়। দাদু যন্ত্রণা চোটে জোর এক চিৎকার দিয়ে ওঠেন। এরপর ওই জন্তুটার সাথে দাদুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দাদু অনেক চেষ্টা করেন ওটার খপ্পর থেকে পালানোর, কিন্তু পারেন না। একসময় ওই জিনিসটা দাদুর হাত ধরে তুলে আছাড় মারতে থাকে। বেশ কয়েকবার আছাড় খাবার পর দাদুর শরীরের অনেক জায়গায় মারাত্মকভাবে জখম হয়। দাদু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে থাকেন। দাদু মনেই করে নিয়েছিলেন এটাই তার জীবনের শেষ সময়। কিন্তু রাখে আল্লাহ মারেকে, মহান আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো তখন ছিল না।
হঠাৎ কিছু দূর থেকে 2-3 জন মানুষ ছুটে আসতে থাকে। ওই জিনিসটা তখন এই গিয়াসউদ্দিন দাদুকে ছেড়ে দেওয়ার বলে, তোকে আজকে মারলাম না, কিন্তু এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি, যখনই সুযোগ পাবো তোকে মারার সব রকমের চেষ্টা আমি করব, মনে রাখিস। এই বলে ওই অবয়বটা আবার রাস্তার ঢাল বেয়ে নিচে চলে যায় দ্রুত গতিতে। ওদিকে 2-3 জন লোক মূলত হাট থেকেই ফিরছিলেন। কিছু দূর থেকে একটা মানুষের চিৎকার শুনে ওনারা দৌড়াতে শুরু করেন এবং সেখানে এসে দাদুকে প্রায় অচেতন অবস্থায় পেয়ে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে যান। তো স্থানীয় এক তান্ত্রিকের কাছ থেকে ঝাড়ফুঁক করানো হয়, এরপর কবিরাজি কিছু চিকিৎসা করানো হয়। ওনার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লেগেছিল। তবে এরপর থেকে দাদু আর কখনোই সেই জঙ্গলের কাছে খেজুর গাছের রস আনতে যেতেন না। রাত করে কখনো বাড়িতেও ফিরতেন না। দিনের আলো থাকতে থাকতে সব কাজ শেষ করে বাড়ি ফেরত আসতেন। লিসেনার্স, কি ভাবছেন এটাই শেষ? না, শেষ নয়। ঘটনার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে। এভাবে সবকিছু ঠিকঠাক থাকার পর মাস 3 পর থেকে আবার গ্রামের মানুষদের সাথে একটা নতুন ঘটনা শুরু হতে থাকে। দেখা যেত রাতের বেলা বাড়ির রান্নাঘরে কেউ যদি কোনো খাবার রান্না করে রেখে দিত, আর রান্নাঘরে যদি কোনো মানুষ না থাকতো, তাহলে সেই খাবারটা গায়েব হয়ে যেত। মানে কেউ মনে হচ্ছে ওই হাঁড়ি থেকে বা পাতিল থেকে বা কড়াই থেকে খাবার খেয়ে চলে গেছে, কিন্তু কে খেত এটা কেউ দেখতো না। এভাবে প্রতিদিন কারো না কারো রান্নাঘর থেকে খাবার গায়েব হয়ে যেত। গ্রামে সকলের মধ্যে এই খাবার উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ আলোচনার একটা বিষয় হয়ে যায়। একদিন সন্ধ্যায় এই ব্যাপারটা নিয়ে গ্রামের সব বাড়ির কর্তাদের সাথে নিয়ে গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান, উনি একটা মিটিং ডাকেন। তো ওখানে ওই গিয়াসউদ্দিন দাদু উপস্থিত ছিলেন। তখন আচমকাই এক নির্মম ঘটনার সাক্ষী হয়ে যান উপস্থিত সবাই। ওই গ্রামের একজন মহিলা ছিল, সবাই তাকে কমলার মা বলেই ডাকতো। তো এই কমলার মা দেখা গেল সেই মিটিং এর কাছে হাফাতে হাফাতে ছুটে আসছে, চিৎকার করে বলছে, আমার মেয়েটারে মেরে ফেললো গো, কে কোথায় আছো, আমার মেয়েটাকে বাঁচাও। তখন এই গিয়াসউদ্দিন দাদু সহ বাকি সব পুরুষেরা ছুটে যান এই কমলার মায়ের বাড়ি। সেখানে গিয়ে দেখেন যে যে পাত্রে রান্না করে রাখা হয়েছিল সেগুলো ফাঁকা, আর কমলা নামের মেয়েটি রান্নাঘরের মাটিতে মরে পড়ে আছে। তার পেটে 3টে এমন গভীরভাবে খামচি দেওয়ার দাগ দেখা যাচ্ছে যে পেটের ভেতরে নাড়িভুড়িগুলো কেটে গিয়ে বাইরে কিছুটা বেরিয়ে এসেছে। তাজা রক্তে উঠোন একদম ভিজে গিয়েছে। এই দৃশ্য দেখবার পর কমলার মা ওখানে অজ্ঞান হয়ে যান। বাকিরাও খুব ভয় পেয়ে যান। কি এক বিভৎস দৃশ্য, প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন। এই ঘটনার ঠিক একদিন পরেই আবার অন্য একটি বাড়িতে একদম সেম ঘটনা ঘটে। রান্নাঘরে খাবার উধাও, বাসনগুলো নিচে পড়ে আছে। যে মহিলাটি রান্না করছিল তার মৃতদেহ মাটিতে পড়ে আছে, আর তার গলায় গভীর খামচির ক্ষত থেকে অনেক রক্ত বের হচ্ছে। আর খামচিটা দেখেই বোঝা যাচ্ছে যে 3 আঙ্গুলের খামচি দেওয়া হয়েছে। এভাবে 2 সপ্তাহে 8টা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো গ্রামের মানুষ চরম একটা আতঙ্কে থাকতে শুরু করে। কে এই হত্যা করছে, কেনই বা করছে, তারা কিছুই জানতে পারে না। একসময় গ্রামের সব মানুষের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি রাতে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হবে। গ্রামের মানুষরা ভেবেছিল হয়তো কোনো হিংস্র প্রাণী খাবারের সন্ধানে রাতে এখানে এসে খাবার খেয়েও যাচ্ছে, আবার মানুষও মেরে যাচ্ছে। এই প্রাণীটাকে ধরতেই হবে আর পিটিয়ে মারতে হবে, তা না হলে পুরো গ্রাম একদিন ফাঁকা হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন কড়া পাহারা দেওয়ার পর এই মারা যাওয়ার ঘটনাটা কমে আসতে শুরু করে। এক রাত্রে যখন এই পাহারা দেওয়াটা একটু দুর্বল হয়ে যায়, ঠিক ওই রাত্রেই এক বাড়িতে হঠাৎ এক চিৎকারে পুরো গ্রামে শোরগোল পড়ে যায়। আবারও ঠিক একই ঘটনা, আবারও তরতাজা একটা প্রাণ পৃথিবী থেকে চলে যায়। এই ঘটনার পরে রাতে আরো কড়াকড়ি ভাবে পাহারা দেওয়ার কাজ শুরু হয়। এভাবে চলতে চলতে বেশ কিছুদিন পার হয়। এইবার এক রাতে গ্রামের মানুষের প্রতীক্ষার অবসান হয়। এতদিন কিন্তু কেউ কিচ্ছুটি দেখেনি। তো সেই রাতে বেশ কিছু যুবক পালা করে পাহারা দিচ্ছিল। তো এদের মধ্যে একটি ছেলে একটি গাছের উপর বসে চারদিকে নজর রাখছিল আর কি, যেমন ওয়াচ টাওয়ারে বসে মানুষ নজর রাখে, তো সেও ওরকম একটা গাছের উপর বসে চারদিকে নজর রাখছে। হঠাৎ সে একপাশে দেখতে পায় পাশের ঝোপ থেকে একটা কালো অবয়ব
কুজো হয়ে দুই পায়ে হেঁটে আস্তে আস্তে একটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেটা প্রথমে বুঝতে পারেনি যে ওটা কি প্রাণী না অন্য কিছু, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল এটা তার জানা মতে কোনো জন্তু নয়, মানে তার পরিচিত কোনো জন্তু নয়। সে দেখলো ওই অবয়বটা ওই বাড়ির একটা খোলা জানালা দিয়ে অনায়াসে ভেতরে ঢুকে গেল। তখন ছেলেটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে গাছ থেকে যত তাড়াতাড়ি পেরেছে নিচে নেমে এসে এক দৌড় দিয়েছে আশেপাশে তার সঙ্গী সাথীদের ডাক দিতে। যেহেতু সকলে কাছাকাছি ছিল তাই দ্রুত সেই বাড়িতে তারা চলে গেল। এরপর তারা দরজা ধাক্কাতে থাকে। বাড়ির লোকজন দরজা খোলার পর সব কথা তাদেরকে বলে, আর দ্রুতই সবাই মশাল হাতে নিয়ে সেই ঘরে গিয়ে দরজা খোলে। আর দরজা খুলে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের মানুষের মতে এটা কি জন্তু, এটা কি মানুষ না জন্তু না ভূত, এটা বলা কঠিন ছিল। দেখতে কিছুটা বয়স্ক মানুষের মতো চেহারা, যার মাথায় আবার দুটো শিং, হা করা মুখের ভিতরে ফাঁকা ফাঁকা চোখা দাঁত রয়েছে। হাত দুটো শরীরের তুলনায় বেশ লম্বা, আর হাতে পায়ে তীক্ষ্ণ নখ বিশিষ্ট 3টা করে আঙ্গুল রয়েছে। বড় বড় চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওই জন্তুটা মূলত ওই ঘরে রাখা বাসনের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো তুলে তুলে খাচ্ছিল। তার হাতে মুখে সব খাবার লেগেছিল। তখন এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ভয় পেয়ে দেয় এক চিৎকার। তখন ওই জন্তুটা মুহূর্তের মধ্যে সেই খোলা জানালা দিয়ে এক লাফে ওই ঝোপের মধ্যে চলে যায় আর গায়েবও হয়ে যায়। ছেলেপেলেরা ওটাকে ধরার জন্য ওই ঝোপের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে আর ওই জন্তুটাকে পায় না। এরপরে ওই রাতের ঘটনা ওই গ্রাম ছাড়াও আশেপাশের বেশ কিছু গ্রামে মহামারীর মতো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে উঠে যায় যে অমুক গ্রামে ভয়ঙ্কর কিছু একটা আবির্ভাব ঘটেছে, যে রান্নাঘরের সব খাবার খেয়ে নিয়ে একটা মানুষকে খামচি দিয়ে মেরে ফেলে চলে যায়। এরপরে ওই গ্রামে আবারও মিটিং করে সবাই। তখন এই গিয়াসউদ্দিন দাদু বলেছিলেন সবাইকে যে ওই জন্তুটা তাকে হাট থেকে ফেরার সময় সেই রাতে প্রথম আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে যায়। তখন গ্রামবাসীরা সর্বসম্মতভাবে ঠিক করে যে এই সমস্যার সমাধানের জন্য একজন ভালো তান্ত্রিকের সাহায্য নেওয়া হবে। তবে গিয়াসউদ্দিন দাদু ওই খেজুর গাছের রস পাহারা দিতে গিয়ে লাঠি দিয়েছে ওই জন্তুটাকে পিটিয়েছিল, এই বিষয়টা কিন্তু গ্রামের কাউকে বলেন নাই। তো যাই হোক, সময় নষ্ট না করে পরদিন গ্রামের কয়েকজন লোক মিলে আশেপাশের বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে যাওয়া শুরু করে দেয়। বেশ কিছু কবিরাজ আসেও গ্রামে, কিন্তু কোনো সমাধান করতে পারে না। যেই আসে কাজ করতে সেই বলে, ওরে বাবারে, এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি করলে আর বেঁচে ফিরতে পারবো না। এভাবে দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু কোনো সমাধান হয় না। এই গিয়াসউদ্দিন দাদু একদিন তার গ্রাম থেকে বেশ অনেক দূরে একজন হুজুরের খোঁজ পান। গ্রামের 2জন লোক নিয়ে দাদু সেই হুজুরের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেকটা পথ পাড়ি দিয়ে 3 দিন পর সেই হুজুরের বাড়িতে গিয়ে তারা উপস্থিত হন। সেখানে গিয়ে ওই হুজুরের যিনি সেবা করতেন, মানে খাদেম, তার সাথে দেখা হয় এবং সব ঘটনা খুলে বলেন খাদেমকে। সব কথা শুনে ওই ব্যক্তি ওনাদের একটা ঘরে নিয়ে বিশ্রাম করতে বলেন, যেহেতু অনেকটা দূর থেকে এসেছেন। ওনাদেরকে বিকেল বেলা হুজুরের কাছে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। যথারীতি সেই বিকেলে তাদের সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সবাই গিয়ে দেখেন ওই হুজুর খুবই বৃদ্ধ একজন মানুষ, বয়স 90-এর উপরে হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। সেই হুজুর ওনাদের মুখ থেকে সব ঘটনা শোনেন এবং তিনি বলেন যে খোঁজ খবর নিয়ে যদি কোনো তথ্য পান তাহলে এই বিষয়টা উনি তাদেরকে জানাবেন এবং তাদেরকে আবার ডেকে পাঠাবেন। তো যেতে 3 দিন লেগেছিল। এর পিছনে কারণ হলো যে সঠিক গ্রামের নামটা তারা জানতেন না। এই গ্রামে যায়, এই গ্রাম আলাদা বলে যে অমুক গ্রামে, কিন্তু অমুক গ্রামে শোনা যায় যে না, আসলে কাছাকাছি নাম ওই গ্রামের, সেটা এই গ্রাম না অন্য গ্রাম। এইভাবে তারা ঘুরেছে। আর গ্রামের মানুষ সাধারণত সন্ধ্যার পর, যেখানে সন্ধ্যা হয়েছে ওখানে কোনো মসজিদে গিয়ে রাত কাটিয়েছেন, আর ওখানকার যারা লোকজন ছিলেন তারাও তাদেরকে সমাদর করেছেন। এই জন্য খুব একটা সমস্যা হয়নি। মূলত পথটা ছিল একদিনের, এরকম ঘোরার কারণে 3 দিন লেগেছিল, ঠিক খবর না নিয়ে গেলে যেটা হয় আর কি। তো ওই হুজুর বলেন যে আপনারা এই বাড়িতেই থেকে যান, একদিন পর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পরের দিন ঠিক মাগরিবের সময় অতিক্রম হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে। তখন হুজুর তার খাদেমকে দিয়ে খবর পাঠান যে ওনাদেরকে ডাকেন, দেখা করব। তো ওনারা গিয়ে দেখলেন হুজুরের চেহারা একটা দুশ্চিন্তার ছাপ। ওনারা কিছু জিজ্ঞেস করার আগেই সেই হুজুর সাহেব ওই গিয়াসউদ্দিন দাদুকে উদ্দেশ্য করে বলেন, বাবা গিয়াসউদ্দিন, তুমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছো বাবা। আমি জানি তুমি সেটা মনের অজান্তেই করেছো, কিন্তু তোমার ভুলের কারণেই মূলত এই গ্রামবাসীরা
খেসারত দিচ্ছে। তখন গিয়াসউদ্দিন দাদু বলে, তো হুজুর, আমি আবার কি ভুল করলাম? উল্টো আমি তো ওই শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছি। তখন হুজুর বলেন, তোমার কি মনে আছে একদিন খেজুরের গাছের কাছে তুমি একটা লাল কাপড়ে মোড়ানো হাড়ি পেয়েছিলে? শুধু তাই নয়, লোভের বশবর্তী হয়ে তুমি সেই হাড়িটা ভেঙেও ফেলেছিলে, কিন্তু কিছুই পাও নাই। তুমি কি জানো, ওই হাড়িটা তুমি যখন ভেঙে ফেলেছিলে তখন ওটার মধ্যে থাকা খুবই খারাপ একটা শক্তিকে তুমি মুক্ত করে দিয়েছিলে। দ্বিতীয়বার যখন তুমি ওটাকে দেখেছিলে গাছ থেকে হাড়ি নামিয়ে রস খেতে, তখন তোমার এটা বোঝা উচিত ছিল যে ওটা কোনো মানুষ হতে পারে না। তুমি কি করলে? তুমি উল্টো ওটাকে অনেক আঘাত করলে, যার জন্য ওটা আরো অনেক বেশি রেগে গিয়েছে। ওটা কি কোন পিশাচ না জিন না কোনো দানব, সেটা আমার কোনো অনুগত জিনেরা বুঝতে পারছে না। তবে আমি অনুধাবন করতে পারছি যে ওটা হয়তো শয়তানেরই কোনো অংশ হবে। কোন একজন সিদ্ধ পুরুষ তার সাধনায় ব্যাঘাত ঘটানোর কারণে 800 বছর আগে এই খারাপ শক্তিকে বন্দী করেছিলেন। তখন ওই শয়তানের শক্তি অনেক ছিল, কিন্তু সেই সিদ্ধ পুরুষের সাধনার কাছে সে আসলে কিছুই ছিল না। একটা লাল কাপড়ে মুড়িয়ে শক্ত করে ওই হাড়ির মুখটা লাগিয়ে মাটির নিচে পুঁতে দেয়া হয়। বিভিন্ন সময় গাছের শেকড় যখন মাটির নিচে চলে গিয়েছে, আবার নিচ থেকে শেকড় আস্তে আস্তে মাটির দিকে উপরের দিকে ওঠা শুরু করেছে, তখন ওই হাইটাও উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে। এরপর বিভিন্ন লতা পাতা যখন মাটির গভীরে ঢুকে গিয়েছে, লতা পাতাও বড় হয়ে গেছে, বিভিন্ন কারণে ওই হাইটা উপরের দিকে প্রকৃতির নিয়মেই আস্তে আস্তে ওই গাছের শেকড়ের দ্বারা প্রভাবিত হয়ে উপরের দিকে উঠতে শুরু করে। আর যে লাল কাপড়টা, এটাও কিন্তু 800 বছর আগের কাপড়। এই কাপড়টা বিশেষ এক ধরনের মন্ত্রসিদ্ধ কাপড়, যার কারণে মাটিতে এটা পচে না। এই জন্য এই 800 বছরের কাপড়টাও পচেনি। দীর্ঘ একটা সময় বন্দী থাকার কারণে ওই শয়তান যেমন অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে, তেমনি তার শক্তি অনেকটা কমে যায়। তার ক্ষুধার কারণে সে প্রথমে রান্নাঘরে ঢুকে খাবার খালিয়ে পালিয়ে যেত। এরপরে একদিন যখন ওই কমলা নামে মেয়েটি রান্নাঘরে রান্না করছিল, তখন ওই শয়তান তাকে তার শিকার বানায়। ওই মেয়েটাকে ওখানে হত্যা করে সব খাবার খেয়ে পালিয়ে যায়। এরপর একের পর এক সুযোগ পেলেই সে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আর খাবারও খেয়ে যাচ্ছে। মানুষকে হত্যা করে সে তার শয়তানি শক্তি বৃদ্ধি করছে এবং এখন আগের থেকে অনেক শক্তি সে বাড়িয়েও ফেলেছে। আমি আমার জিনদের কাছ থেকে সমাধানের ব্যাপারে যখন জানতে চাই, তখন আমার জিনেরা বারবার শুধু আমাকে সাবধান করে বলে দিয়েছে, হুজুর খবরদার খবরদার, আপনি এই কাজে কোনোভাবেই মাথা ঘামাতে যাবেন না। যদি যান তাহলে আপনার মৃত্যু কিন্তু নিশ্চিত। শুধু আপনি কেন, আমি বা আমার গোত্রের কোনো জিনই এই শয়তানের মোকাবেলা করতে পারবে না, কারণ এর বয়স অনেক। একে মারার কোনো পদ্ধতি কারোরই জানা নাই। এটা এমন এক খারাপ শক্তি, এটা কি ধরনের খারাপ শক্তি সেটা আমার জাতির জিনেরা কিছুটা হলেও অনুভব করতে পেরেছে, কিন্তু এটা এমন একটা খারাপ শক্তি, এটাকে পরাস্ত করা মানুষ কেন কোনো জিনের পক্ষেও অনেকটাই অসম্ভব। তাই এর একটাই সমাধান, যত তাড়াতাড়ি সম্ভব সব মানুষদের ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে হবে, না হলে এই হত্যাকাণ্ড কিছুতেই বন্ধ করা কারোর পক্ষে সম্ভব নয়। আর ও অন্য কোনো গ্রামে এই মুহূর্তে যেতেও পারবে না। হুজুর হতাশ হয়ে বলেন যে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারছি না। আসলে আমার আর আগের মতো শরীরে সেই ক্ষমতা নেই, সেই তেজও নেই, না হলে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আপনাদের সাহায্য করার। আল্লাহ হয়তো আমাকে সাহায্য করতেন, কিন্তু আমার যে বয়স, এই বয়সে এখনো সেটা করা সম্ভব নয়। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, যদি বাঁচতে হয় আপনারা দ্রুত এই গ্রাম ত্যাগ করুন। এরপর গিয়াসউদ্দিন দাদু সবাইকে নিয়ে নিজ গ্রামে ফিরে এসে শোনান এই ঘটনা। সবাই তো বলেন যে মিয়া, তুমি ওই জিনিসটাকে মুক্ত করেছো। তখন গিয়াসউদ্দিন দাদু বলেন যে আমি তো আসলে বুঝতে পারি নাই যে এটা কি, এটা তো কারোর পক্ষে বোঝা সম্ভব না। তো যাই হোক, সকলে বুঝতে পারেন গিয়াসউদ্দিন দাদুর আসলে দোষ নাই, কিন্তু ওই রাতের বেলা গিয়ে হুড়মুড় করে ওই জিনিসটাকে পেটানো তার ঠিক হয় নাই। এখন যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন তো সেটা ফেরত আনা যাবে না। এই গিয়াসউদ্দিন দাদু সহ আরো কয়েকজন লোক যেই হুজুরের কাছে গিয়েছিলেন, এই মাঝে যে কয়েকটা দিন হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু 2-3 জন মানুষ ওই পিশাচটার হাতে মারা গিয়েছে। তো সেই দিনই গ্রামে একটা মিটিং ডাকা হয়, সেখানে হুজুরের বলা সব কথা সকলকে জানানো হয়। সব শুনে গ্রামবাসীরা অনেক ভয়ে আতঙ্কে কোনো রকমে ওই রাতটা পার করে পরদিন ভোরবেলা তাদের ভিটে মাটি ছেড়ে
গবাদি পশুগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় যাওয়া শুরু করে দেয়। কয়েকদিনের মধ্যে ওই গ্রাম একদম ফাঁকা হয়ে গিয়েছিল। এই গিয়াসউদ্দিন দাদু তার পরিবার নিয়ে তখন আমিরপুর নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে চলে আসে। এরপরে ওই গ্রামে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।